আমাদের সামনে আছে। সেক্ষেত্রে এই বিষয়গুলোর প্রতি আমি ইন্টারেস্টেড হই, এবং বেসিক্যালি আপনাদের যে প্ল্যাটফর্ম যেটা আছে ওয়েস্টিপি যেটা, আচ্ছা। এখান থেকে মানে এই বিষয়গুলোতে আমি একটু গুগল করে জানতে পারি যে রিয়েল টাইম নেটওয়ার্ক থ্রেড বা হান্টিং এই যে বিষয়গুলো বর্তমানে চলতেছে, এই বিষয়গুলো সম্পর্কে যদি জানা যায় তাহলে সেক্ষেত্রে নিজেদের যে নেটওয়ার্কের সিকিউরিটি আরো ভালোভাবে এনশিওর করা যায়। তো এটা গ্রেট। বেসিক থেকে লেভেলটা একটু বেটার জানার জন্য আসলে এখানে গ্রেট। ইন্টারেস্টেড আমি। ওকে ওকে। থ্যাংক ইউ ভাই। ওকে। থ্যাংক ইউ। আচ্ছা। খালিদ ভাই শুনতে পাচ্ছেন আমাদের? খালিদ ভাই, লোকমান ভাইয়া। জি ভাই, হ্যাঁ ভাই, আমরা শুনতে পাচ্ছি ভাই। জি ভাই, আপনার পরিচয়টা একটু দেন। আপনি আসলে আপনার ওপিনিয়নটা একটু ভাই শেয়ার করেন। হচ্ছে যে আমি হচ্ছে আব্দুল্লাহ আল খালিদ, আমার বাসা হচ্ছে রংপুরে। আমি হচ্ছে যে একটা কোম্পানিতে আইটি ইঞ্জিনিয়ার হিসেবে আছি। ওকে, ঢাকায় থাকেন না ঢাকা বাইরে? হ্যালো। ওকে, থ্যাংক ইউ অনেক, খালিদ ভাই। আচ্ছা, আমরা দুইজনকে নিব আর কি। সাদিক ভাই, সাদিক ভাই শুনতে পাচ্ছেন আমাদের? সাদিক ভাই। ওকে। আচ্ছা, আমি সরাসরি চলে যাচ্ছি আর কি, আর সময় নষ্ট করবো না। ওকে। কেউ একজন একটু আমাকে ইনশিওর করেন যে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। জি ভাইয়া, দেখা জি যাচ্ছে ভাইয়া আপনার দেখা যাচ্ছে। স্লাইড শো করতেছে। শো করছে, ওকে। আচ্ছা, ওয়েলকাম টু বাংলাদেশ সাইবার ইনস্টিটিউট। আজকে আপনারা আসলে ব্যস্ততার মধ্যেও সময় দিয়েছেন। যদিও অনেক শর্ট টাইমে নোটিশটা দেওয়া, আজকেই নোটিশ দেওয়া হয়েছে দুপুরে একটু আগে। তারপর আপনারা কষ্ট করে জয়েন করছেন, এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। ওকে, আমার পরিচয়টা একটু দিই। অনেক হয়তো চিনতে 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 পারেন। আমি শেখ তরিকুল ইসলাম। আমি সিএইচ আইএসও 27001 লিড অডিটর, সিসি আর এস সিই আর এস সি এস এমসি সার্টিফাইড। আমি সাইবার এবং ব্যাংকিং সিকিউরিটি স্পেশালিস্ট এবং একটি ব্যাংকে আছি বর্তমানে। ব্যাংকের সিকিউরিটি নিয়ে কাজ করছি। আর এমএসসি আইটির জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। এটা আমার ওভারঅল একটা ইন্ট্রোডাকশন পার্ট। তো আমাদের যে আজকে ওয়ার্কশপ বা সেমিনার যেটা, সেখানে আমরা সাইবার সিকিউরিটি ওভারভিউ ক্লিয়ার গাইডলাইন নিয়ে কিছুটা ডিসকাস করব। আমরা ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট সম্পর্কে আমরা ইন ডিটেলসে প্র্যাকটিক্যালি দেখব, যে আমরা সেটা নিসাসের থ্রোতে, নিসাসটা আসলে মোস্ট অফ দ্য অর্গানাইজেশন ইউজিং নিসাস টুলস বা সফটওয়্যার তাদের সিকিউরিটি পারপাসের ক্ষেত্রে। তো সেইটা আমরা ইউজ করব, সেটা দিয়ে আমরা ভালোভাবে অ্যাসেসমেন্ট করব। এবং অ্যাসেসমেন্ট করার পরে রিসার্চ থেকে আমরা একটা রিপোর্ট জেনারেট করব অটোমেটেড, সেটা আমরা একটু অ্যানালাইসিস করব, যে রিপোর্ট আসলে কি বলা হচ্ছে বা এটা দিয়ে আসলে কি হবে। সবকিছু আমরা বলে দেবো। বাট এটা আপনারা ওয়ার্কশপ ধরলেও হবে না, আপনারা রিয়েল টাইমের মতোই থিঙ্ক করতে পারেন। আমি যেভাবে দেখাবো রিয়েল টাইমে ওইভাবেই কাজ করা হয়। যেহেতু আমি রিয়েল টাইমে কাজ করতেছি, ব্যাংকে কাজ করতেছি, সেই অ্যাজ পার মাই প্রফেশনাল এক্সপিরিয়েন্স আমি আপনাদেরকে শেয়ার করব। কোর্স ওভারভিউ থাকবে, কোশ্চেন অ্যান্ড অ্যান্সার থাকবে। কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশনটা আমরা লাস্টে রাখবো, আমরা সব পার্ট কমপ্লিট করার পরে, যাতে ওই টাইমে আমরা গল্প করতে পারি, আড্ডা দিতে পারি এবং কোশ্চেন করতে পারি এবং অ্যান্সার দিতে পারি। ঠিক আছে, আই হোপ আপনারা শেষ পর্যন্ত থাকবেন। ওকে, প্রথমে আমি একটু বলে রাখি যে সাইবার সিকিউরিটি জিনিসটা কি। আমাদের সাইবার সিকিউরিটি যদি বলতে বলতে পারি যে এটা প্র্যাকটিস বলা যায় আর কি। যেটা কি করে, যদি আমি আমার প্রতিষ্ঠানকে যদি সাইবার সিকিউরিটি প্র্যাকটিসটা নিয়ে আসি, তাহলে আমরা কি কি হতে পারে। আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানে আইটি সিস্টেম থাকে। আইটি সিস্টেমের মধ্যে আপনার কম্পিউটার, সার্ভার, অ্যাপ্লিকেশন, ডাটাবেস, নেটওয়ার্কিং ডিভাইস, অনেক কিছু থাকে, ডাটা থাকে। তো এগুলো প্রোটেক্ট করার জন্য আসলে সাইবার সিকিউরিটি এই কাজটা করে থাকে। এটা আসলে খুবই সংক্ষেপে বললাম। তো এটা তিনটে প্রিন্সিপাল আছে সাইবার সিকিউরিটির, আহ, যেটা সাইবার সিকিউরিটি আসলে যেটার উপর দাঁড়িয়ে থাকে। কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অ্যাভেলেবিলিটি, এই তিনটা জিনিস আপনাকে অবশ্যই ইনশিওর করতে হবে যদি সাইবার সিকিউরিটি প্রিন্সিপালগুলো আপনি মেনটেন করেন। তো কনফিডেন্সিয়ালিটি হলো আপনার কনফিডেন্সিয়াল যে ডাটাটা থাকে, একটা প্রতিষ্ঠানের বা একটা ব্যাংকের
কনফিডেন্সিয়াল ডাটা কোনগুলো? কাস্টমার ডাটা হতে পারে, ব্যাংকের ফাইন্যান্সিয়াল ডাটা হতে পারে, আর অনেক ডাটা হতে পারে। তো এগুলো তো আসলে যে কারো কাছে গেলে তো এটাকে মিস ইউজ হবে। এই জন্য কনফিডেন্সিয়াল রাখতে হবে, যাতে আনঅথরাইজড কোনো পার্সন বা হ্যাকার যেন আপনার এই কনফিডেন্সিয়াল ডকুমেন্ট ডাটা যাতে অ্যাক্সেস না করতে পারে, চেঞ্জ না করতে পারে, কোনো ভিউ না করতে পারে। এটাই কনফিডেন্সিয়ালিটি। আর ইন্টিগ্রিটিটা হলো যে আপনার যে ডাটা থাকবে, যে ইনফরমেশনগুলো থাকবে, সেটা যাতে অ্যাকুরেট এবং কারেক্ট থাকে, এটা ইনশিওর করতে হবে। কোনো আনঅথরাইজ পার্সন যেন এটাকে অল্টার না করতে পারে, আনঅথরাইজড ভাবে এটাকে চেঞ্জ না করতে পারে, তাহলে আপনি যে পারপাসে ডাটাটা রাখছেন বা ইনফরমেশনটা রাখছেন, সেটা পারপাস সলভ হবে না, মিস ই হবে আর কি, টেম্পার হয়ে গেলে। আচ্ছা, অ্যাভেলেবিলিটি হলো আপনি কাস্টমারকে যে সার্ভিসটা দিচ্ছেন বা ক্লায়েন্টকে যে সার্ভিসটা দিচ্ছেন, সেই সার্ভিসটা যেন আপনার প্রপারলি অ্যাভেলেবেল থাকে আর কি। যেমন ব্যাংকের একটা সার্ভিস আছে, কি সার্ভিসটা? ইন্টারনেট ব্যাংকিং বা ডিজিটাল ব্যাংকিং সার্ভিসটা। আমরা কি করি? 24 আওয়ার্স, রাত 3টার সময় কিন্তু আমি ইন্টারনেট ব্যাংকিং অ্যাপসের মধ্যে ঢুকে কিন্তু অ্যাক্টিভিটিস করতে পারি। কারণ ব্যাংক আমাকে কমিটমেন্ট দিছে যে 24 আওয়ার্স তুমি এটা ইউজ করতে পারো, ব্যাংকের অ্যাক্টিভিটিস গুলো করতে পারো। তো এটা যদি ডাউন থাকে বা আনঅ্যাভেলেবল থাকে, তাহলে তো ব্যাংকের কমিটমেন্ট ঠিক ঠিক থাকবে না। এই জন্য এটাও ইনশিওর করতে হবে যাতে আপনি কাস্টমারকে যে সার্ভিস দিচ্ছেন সেটা যেন প্রপারলি অ্যাভেলেবল থাকে। তো সাইবার সিকিউরিটিতে কাজ করতে গেলে সাইবার ক্রাইম ফেস করতে হয়। তো সাইবার ক্রাইম যখন ঘটে, কিছু মোটিভ থাকে, যে কোনো কাজ করতে গেলে মোটিভ থাকে, সেম ওয়েতে এখানে মোটিভটা কাজ করতেছে, যেমন বিজনেস কন্টিনিউটি, আপনার বিজনেসটাকে ইন্টারাপ্ট করার জন্য। আপনার কোনো কম্পিটিটর আছে, কম্পিটিটর চাইলে যে আপনার বিজনেসটাকে ডিস্টার্ব করার জন্য, ইন্টারাপশন করার জন্য, যাতে আপনার রেপুটেশন নষ্ট হয়, ফাইন্যান্সিয়াল ভাবে লস হয়, তো তার কাস্টমারটা তার কাছে চলে যাবে, এই কারণে হতে পারে। ইনফরমেশন থেফট, আপনার যে ডাটাগুলো থাকে এগুলো চুরি চুরি করার জন্য হতে পারে, ম্যানিপুলেটিং ডাটা, ডাটা ম্যানিপুলেট করার জন্য হতে পারে। রিলিজিয়াস প্রোপাগান্ডা যেটা বলি আমরা, পলিটিক্যাল প্রোপাগান্ডা, যেগুলো যেগুলো আমাদের এখন বর্তমানে ম্যাক্সিমাম টাইমে চলতেছে, তো এক্ষেত্রেও মোটিভ হয় সাইবার ক্রাইম। তো ভয়ভীতি দেখানোর জন্য হোক, কোনো ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার বলেন, আইটি সিস্টেম বলেন, সেগুলো ডিস্টার্ব করার জন্য বা ডাউন করে দেওয়ার জন্য হতে পারে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হলো সাইবার অ্যাটাক যদি হয়, রেপুটেশন নষ্ট হয়, এটা অন কাইন্ডস অফ মোটিভ বলা যায়। ফাইন্যান্সিয়াল লস ঘটে যদি সাইবার ক্রাইম ঘটে। ডিমান্ডিং র্যানসম অ্যাটাক করার ফলে কি হয়? র্যানসম দাবি করা যায়। হ্যাকার কি করে? আপনার সিস্টেমের মধ্যে ডাটাগুলোকে এনক্রিপ্ট করে ফেলে র্যানসম অ্যাটাকের ফলে, এবং আপনার কাছে র্যানসম ডিমান্ড করে। আচ্ছা, কে কথা বলতেছেন ভাই? একটু যদি আমরা মিট করে রাখি, আমি সবাইকে মিট করে রাখি। ওকে, সরি। আমাকে শোনা যাচ্ছে এখন? আচ্ছা, সরি সরি, আমি তো, ঠিক আছে, শোনা যাচ্ছে। ওকে। তো কোনো সাইবার ক্রাইম ঘটলে কিন্তু আপনার রেপুটেশন নষ্ট হয়, ফাইন্যান্সিয়াল ভাবে লস হয়। একটা ব্যাংকে যদি সাইবার হামলা হয়, তাহলে ব্যাংকের রেপুটেশন নষ্ট হবে, টাকা পয়সা নিয়ে যেতে পারে অ্যাটাক করে। ঠিক আছে। তো অ্যাচিভিং স্টেটস মিলিটারি অবজেক্টিভ, গোয়েন্দা সংস্থা বলেন, ডিফেন্স সেক্টর বলেন, ঠিক আছে, এখানে তো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট থাকে বা ইনফরমেশন থাকে, এগুলো কিন্তু চুরি করার জন্য হোক বা এগুলো ডাটা নেওয়ার জন্য হোক, এক্ষেত্রেও কিন্তু আপনার সাইবার ক্রাইম করতে পারে। আচ্ছা, তো যেটা হলো, সাইবার সিকিউরিটি এমন একটা সেক্টর, যদি মনে করেন বর্তমান বিশ্বে যে টপ যে কেরিয়ার যে সেক্টরগুলো আছে, সাইবার সিকিউরিটি ওয়ান অফ দ্য বেস্ট সেক্টর আর কি। যারা মোটামুটি আইটি বা অনলাইন প্ল্যাটফর্ম নিয়ে ঘাটাঘাটি করেন, তারা আসলে আইডিয়া পাবেন। তো যেহেতু এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা ডিমান্ডেবল একটা সেক্টর, তো আপনি স্কিল নিলে পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি কাজ করতে পারবেন, রিমোটলি কাজ করতে পারবেন, ফিজিক্যালি কাজ করতে পারবেন। যে এই জন্য বলা হয়েছে ইউ গেট টু ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, আপনি পৃথিবীর যে কোনো জায়গায় ট্রাভেল করতে পারবেন, কাজ করতে পারবেন। ইউ ক্যান ওয়ার্ক উইথ সিক্রেট এজেন্সি, সিক্রেট এজেন্সিতে খুবই চাহিদা। বাংলাদেশে যদি বলি, সিক্রেট এজেন্সি ডিজিএফআই আছে, এনএসআই আছে, বা দেশের বাইরে যে গোয়েন্দা সংস্থাগুলো আছে, এখানে প্রচুর পরিমাণে সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারদের চাহিদা রয়েছে আর কি। এই সেক্টরগুলোতে আপনি কাজ করতে পারবেন। ইটস নেভার টু লেট টু স্টার্ট। এটা আসলে এমন একটা সেক্টর যে আসলে এটা সব জায়গায় প্রয়োজন। একটা গার্মেন্টস সেক্টর থেকে শুরু করে ব্যাংকিং সেক্টর পর্যন্ত সব জায়গায় সাইবার সিকিউরিটি প্রয়োজন। আপনি মনে করতে পারেন যে গার্মেন্টস গার্মেন্টস সেক্টরে আসলে প্রয়োজন নয়, না, সেটা ভুল কথা, সেখানেও প্রয়োজন আছে। কারণ সেখানে একটা আইটি সিস্টেম থাকে, কম্পিউটার থাকে, সার্ভার থাকে, নেটওয়ার্কিং ডিভাইস থাকে, গুরুত্বপূর্ণ ডাটা ডাটা থাকে, তথ্য থাকে, ইনফরমেশন থাকে। তো এগুলোকে সিকিউরিটি দিতে হবে আর কি। এই জন্য লেট করা যাবে না, এটা সেক্টরটা খুব ভালো, এবং সহজে কেরিয়ারটা গ্রোথ মানে দাঁড় করানো যায়, বিল্ড আপ করা যায়।
তো সাইবার সিকিউরিটি ইজ অ্যান এভারগ্রিন ইন্ডাস্ট্রি। কেন এভারগ্রিন ইন্ডাস্ট্রি বলা হয়েছে? যে সাইবার সিকিউরিটি আসলে আহ, কখনো এটাই হবে না, এটার ডিমান্ড কখনো শেষ হবে না, কারণ পৃথিবী যতদিন থাকবে আইটি সিস্টেম বা ডিজিটাল প্ল্যাটফর্ম থাকবেই। আর সেজন্য আপনার, সেক্ষেত্রে আপনার হ্যাকারও থাকবে। হ্যাকার থেকে প্রোটেক্ট করার জন্য আপনাকে সাইবার সিকিউরিটি দিতে হবে। তো এই জন্য আপনাকে, এটাকে এভারগ্রিন ইন্ডাস্ট্রি বলা হচ্ছে, যে এটার চাহিদা কখনো শেষ হবে না। গুড স্যালারি প্যাকেজ, এটা আসলে হাই ডিমান্ড একটা, যেহেতু কেরিয়ার পাথ, তো এখানে স্যালারি স্ট্রাকচার অনেক ভালো। আপনি ব্যাংকিং সেক্টরে স্যালারি ভালো, প্লাস সাইবার সিকিউরিটি যে ফার্মগুলো আছে, আপনি রিমোট জব করতে পারবেন, ফ্রিল্যান্সিং করতে পারবেন, বা বাউন্টি করতে পারবেন, অনেক অপরচুনিটি আছে। ওকে। তো জব প্লেসমেন্ট অফ সাইবার সিকিউরিটি, সাইবার সিকিউরিটি সব জায়গায় দরকার, তারপর আমি কয়েকটা পয়েন্ট রেখে দিচ্ছি এখানে। গভর্নমেন্ট, ডিফেন্স সেক্টর হতে পারে, ফাইন্যান্সিয়াল সার্ভিস, হেলথ কেয়ার, টেকনোলজি বা সফটওয়্যার কোম্পানিগুলো, টেলিকমিউনিকেশনস ফার্মগুলো, রিটেল, ই কমার্স সাইড বিজনেসগুলোতে হতে পারে, কনসাল্টিং ফার্মস হতে পারে, এডুকেশন বা রিসার্চ ইনস্টিটিউশনস হতে পারে, ল ফার্মস, এনজিও বা নন প্রফিট অর্গানাইজেশন হতে পারে, নিউজ মিডিয়া হতে পারে। এর পাশাপাশি ইথিক্যাল হ্যাকিং বা সাইবার সিকিউরিটি তে দিয়ে আপনি ইথিক্যাল হ্যাকিং ফ্রিল্যান্সিং করতে পারবেন। ফ্রিল্যান্সিং এর হিউজ পরিমাণে একটা ডিমান্ড আছে। ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার সাইটগুলোতে আপনি কাজ করতে পারবেন, এখানে আনলিমিটেড ইনকাম করার একটা অপরচুনিটি আছে। যা আপনি সেভাবে স্কিল দিতে পারেন, সময় দিতে পারেন, ধৈর্য রাখতে পারেন, তাহলে। আচ্ছা, আমরা একটু যেহেতু বানান অ্যাসাইনমেন্ট নিয়ে আসলে আমরা দেখবো, এই জন্য আগে একটু থিওরিক্যাল একটা নলেজ দিতে যাচ্ছি, যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। আচ্ছা, ভালনারেবল হলো, আপনি একটা সার্ভার অ্যাপ্লিকেশনের মধ্যে কোনো ভালনারেবিলিটি আছে কিনা, উইকনেস আছে কিনা, ত্রুটি আছে কিনা, এগুলো আপনি খুঁজে বের করার জন্য আমরা যে অ্যাসেসমেন্টটা করে থাকি, সেটাই ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট। কারণ প্রত্যেকটা ডিভাইসের মধ্যে ভালনারেবিলিটি থাকতে পারে, উইকনেস থাকতে পারে, মানুষের মধ্যেও কিন্তু উইকনেস থাকতে পারে। তো একটা আমার সার্ভারের মধ্যে কি কি দুর্বলতা আছে, উইকনেস আছে, এটা আমি কিভাবে ফাইন্ড আউট করবো? ভালনারেবিলিটি অ্যাসেসমেন্টের মাধ্যমে করব। করে আমার সেই ডিভাইস বা সার্ভারের ভালনারেবিলিটি গুলো আমি ফাইন্ড আউট করে নিয়ে আসবো। এটা হলো ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট পার্ট। এখানে নেটওয়ার্ক ডিসকভারি, আপনার কোন সার্ভারকে আপনি অ্যাসেসমেন্ট করবেন বা স্ক্যান করবেন, সেটা আইপি লাগবে বা হোস্ট নেমটা লাগবে। এরপর ভালনারেবিলিটি স্ক্যানিং করবেন, অর্থাৎ স্ক্যানটা চালাবেন। দেন স্ক্যান চালানো কমপ্লিট কমপ্লিট হওয়ার পরে রিপোর্ট অ্যানালাইসিস, রেজাল্ট অ্যানালাইসিস করবেন। রিপোর্ট পাবেন, সেটা অ্যানালাইসিস করতে হবে রেজাল্টটা, এবং রিপোর্ট ফাইন্ডিংস, এবং রিপোর্ট জেনারেট করতে হবে বা রিপোর্ট তৈরি করতে হবে, সেটা বিভিন্ন কনসার্ন টিমকে দিতে হবে। সার্ভারে কোনো ইস্যু পাইলে, ফাইন্ডিংস পাইলে আপনার সিস্টেম টিমকে দিতে হবে। ডাটাবেজের কোনো ইস্যু পাইলে ডাটাবেজ টিমকে দিতে হবে। অ্যাপ্লিকেশনে কোনো ইস্যু পাইলে অ্যাপ্লিকেশন টিমকে দিতে হবে। নেটওয়ার্কে কোনো ইস্যু পাইলে নেটওয়ার্ক টিমকে দিতে হবে। এভাবে আসলে কাজগুলো করা হয় আর কি। আমি চাচ্ছি একটু, যেহেতু আমাদের ওয়ার্কশপের টাইম খুবই কম থাকে আসলে, তো চেষ্টা করতেছে মোটামুটি একটা অল্পর মধ্যে আসলে একটা সুন্দর একটা আইডিয়া দেওয়ার জন্য। তারপর আপনাদের কোশ্চেন সেশন থাকবে, ওই টাইমে আপনারা আরো ইন ডিটেলসে কোশ্চেনগুলো করতে পারবেন। ওকে। তো এখানে কি বলা হচ্ছে, যে there are some key reasons why vulnerability assessments are necessary। আসলে কি রিজনস গুলো, কোন কারণে আসলে vulnerability assessment করে থাকি? প্রোঅ্যাক্টিভ রিস্ক ম্যানেজমেন্ট গুলোতে, যেরকম মনে করেন আমার প্রতিষ্ঠানের যে আইটি সিস্টেমের যে অ্যাসেট গুলো থাকে, সেই অ্যাসেট গুলোর ভালনারেবিলিটি গুলো আইডেন্টিফাই করার জন্য আমরা, বা রিস্ক গুলোকে ই করার জন্য, ফ্রি করার জন্য। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করে থাকি। কমপ্লায়েন্স রিকোয়ারমেন্টস, আমরা কমপ্লায়েন্সের ইস্যুর কারণে আমাদের করতে হয়, কারণ কমপ্লায়েন্সে যখন অডিট করা হয়, তখন যদি আপনার ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করা না থাকে, রিপোর্ট না দেখাতে পারেন, তাহলে কিন্তু ওটা নন কমপ্লায়েন্সে পড়ে যাবে। আপনার সিকিউরিটির ক্ষেত্রে তো অবশ্যই ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করতে হবে, পাশাপাশি কমপ্লায়েন্সের মধ্যে আন্ডার আসার জন্য কিন্তু আপনাকে এই রিপোর্টগুলো বা এগুলো দেখাতে হবে আর কি। প্রোটেকশন অফ সেন্সিটিভ ডাটা, আলটিমেটলি কি হবে, আপনি ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করলে কোনো ইস্যু পাইলে সেটা মিটিগেট করে ফেলবে। এর ফলে কি হবে, আপনার যে সেন্সিটিভ ডাটাগুলো আছে ডাটাবেজের মধ্যে, সার্ভারের মধ্যে, সেগুলো প্রোটেক্ট থাকবে আর কি। এভাবে প্রোটেকশন দিতে পারবো আমরা। প্রিভেনশন অফ এক্সপ্লয়টেশন, কারণ হ্যাকার যখন আপনার কোনো সার্ভারকে, কোনো অ্যাপ্লিকেশনকে টার্গেট করে, হ্যাক করার ট্রাই করে। আচ্ছা। ওকে। যেটা হলো, হ্যাকার যখন কোনো আপনার কোনো সার্ভারের মধ্যে, সার্ভারকে টার্গেট করে, অ্যাটাক করার ট্রাই করে, সে সর্বপ্রথম কি করে, আপনার সার্ভারের মধ্যে কোনো ভালনারেবিলিটি আছে কিনা, দুর্বলতা আছে কিনা, এটা সে আগে ফাইন্ড আউট করে। সে যখন টুলস ইউজ করতে পারে, স্ক্রিপ্ট ইউজ করতে পারে, ঠিক আছে, পরে ভালনারেবিলিটি গুলো ই করে, এরপরে ওই ভালনারেবিলিটি গুলো থ্রোতে সে এক্সপ্লয়েট করার ট্রাই করে। তো আপনি যদি এখানে যদি ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করে এটা মিটিগেট করে ফেলি, তাহলে এক্সপ্লয়টেশন থেকে কিন্তু প্রিভেনশন করতে পারবো আমরা। বিজনেস কন্টিনিউটি, দেখেন আপনি যে পরিস্থিতি সিচুয়েশন থাকেন না কেন,
আপনি যে সিচুয়েশনে থাকেন না কেন, আপনাকে অবশ্যই বিজনেসটাকে কন্টিনিউ করতে হবে। বিজনেসটা কখনো ইন্টারাপ্ট করা যাবে না। আপনি ডাটা সেন্টার ডাউন হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে ডাটা সেন্টার, কোনো কারণে রেজিস্টার হলো, ডাটা সেন্টার নষ্ট হয়ে গেল, আপনি কি বিজনেস কন্টিনিউ করতে হবে না? আপনি আগে এটার জন্য আপনি ব্যাকআপ রাখতে পারেন, ডিআর রাখতে পারেন। ডাটা সেন্টার হুবহু একটা কপি ডিআর এ থাকবে। ডাটা সেন্টার কোনোভাবে যদি ধ্বংস হয়ে যায়, ডিআর থেকে সার্ভিস দেবে। এভাবে কিন্তু বিজনেসটা কন্টিনিউটিটা ইনশিওর করতে হবে। অ্যাভয়েডেন্স অফ রেপুটেশন ড্যামেজ, কোনো সাইবার অ্যাটাক হলেই কিন্তু রেপুটেশন নষ্ট হয়ে যায়। আপনার কোনো ব্যাংকে সাইবার হামলা হলো, ব্যাংকের কোনো ক্ষতি হলো না, কিন্তু সবাই জেনে গেল যে ব্যাংকে অ্যাটাক হয়েছে, তো রেপুটেশন কিন্তু নষ্ট হয়ে যায়। এর ফলে কোনো কাস্টমার ওই ব্যাংকে আর থাকবে না, কারণ সে চিন্তা করবে যখনই আমি এই ব্যাংকে টাকা রাখবো, যে কোনো সময় অ্যাটাক হতে পারে। একবার অ্যাটাক হয়েছে মানে কি আরো হতে পারে, আমার টাকা পয়সা সব নিয়ে যেতে পারে হ্যাকাররা, তো ব্যাংক আমাকে দিতে পারবে না। এই জন্য কিন্তু হ্যাকার, রেপুটেশন নষ্ট হয়ে গেলে কিন্তু এই কাস্টমার হারাবে, ফাইন্যান্সিয়াল লস হবে, ঠিক আছে। কস্ট সেভিং যেটা হলো, আপনি বড় ধরনের সাইবার অ্যাটাক থেকে বা বড় ধরনের সিকিউরিটি ব্রিজ থেকে, ডাটা ব্রিজ থেকে সেফ থাকতে পারবেন। তো এর ফলে কস্ট সেভিংসটাও চলে আসবে। আচ্ছা, আরেকটা জিনিস হলো কি অ্যাসপেক্টস অফ ভালনারেবল অ্যাসেসমেন্ট। একটু আগে যেটা জানলাম কি রিজন অফ ভালনারেবল অ্যাসেসমেন্ট, এখন কি অ্যাসপেক্টস অফ ভালনারেবল অ্যাসেসমেন্ট, অর্থাৎ আমার কি কি জিনিস বা সার্কেলটা কি হবে আর কি। তো আপনি যদি একটা ভালনারেবল অ্যাসেসমেন্ট করতে চান, আপনাকে তো আগে ডিফাইন করতে হবে যে আপনি কোন সার্ভারে করবেন, কোন অ্যাপ্লিকেশনের উপর করবেন, কোন নেটওয়ার্কিং ডিভাইসের উপরে করবেন, কোন ডাটাবেজের উপরে করবেন। এরপরে এটা স্কোপ ডিফাইন করতে হবে। আপনি একটা সার্ভারকে ভালনারেবল অ্যাসেসমেন্ট করবেন, সেটা তো ডিফাইন করতে হবে, এটা স্কোপ ডেফিনেশন, ডেফিনেশন আর কি, ঠিক আছে। তারপরে মনে করেন যে আপনি অ্যাসেট আইডেন্টিফিকেশন করবেন, আপনার অ্যাসেট যেগুলো আছে, আপনার অ্যাসেট ইনভেন্টরি থাকবে, একটা অ্যাসেট ইনভেন্টরি থাকবে, সেখানে আপনার যত অ্যাসেট আছে সব অ্যাসেটগুলো লিস্টগুলো থাকবে, এবং আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যখন যেটা করবেন সেটা এখান থেকে নিয়ে নেবেন। ভালনারেবিলিটি আইডেন্টিফিকেশন, ভালনারেবিলিটি টেস্ট করলে তো, অ্যাসেসমেন্ট করলে তো আপনার ভালনারেবিলিটি আইডেন্টিফিকেশন করতে পারবেন। নেসাস থেকে রিপোর্ট পাবেন, বা এনম্যাপ দিয়ে করলে সেটাও পাবেন, বার্ব সুইট দিয়েও পাবেন, অ্যাকুরেটিক্স দিয়ে পাবেন, ঠিক আছে, চলে আসবে। রিস্ক অ্যাসেসমেন্ট, রিস্ক অ্যাসেসমেন্টও হয়ে যাবে অন কাইন্ডস অফ, কারণ আপনি বুঝতে পারবেন যে আপনার বাংলা অ্যাসেসমেন্টের যে রিপোর্ট পাবেন, তা আমার কতটুকু রিস্ক আছে আমার এই সার্ভারের মধ্যে, বা অ্যাপ্লিকেশনের মধ্যে, ডাটাবেজের মধ্যে, বা নেটওয়ার্কিং ডিভাইসের মধ্যে কত রিস্ক আছে। মানে আমি যখন ভালো অ্যাসেসমেন্ট করার পর রিপোর্ট পাবো, তখন বুঝতে পারবো যে কতগুলো হাই আছে, কতগুলো ক্রিটিক্যাল আছে, কতগুলো মিডিয়াম আছে। এটা হলো রিস্ক ক্যাটাগরি আর কি। ওটা আমরা দেখতে পারবো আর কি, প্র্যাকটিক্যালি কাজ যখন করবো তখন দেখবো। রিপোর্টিং করতে হবে। পার্লামেন্ট এস্টিমেটের একটা পার্ট হলো রিপোর্টিং। রিপোর্টিং খুবই মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট, রিপোর্টিং। কারণ আপনি কোনো ক্লায়েন্টের কাজ করলে আপনার কাজ তো কেউ দেখবে না, ক্লায়েন্টকে আপনি কি সাবমিট করবেন, রিপোর্ট সাবমিট করবেন। তো রিপোর্টটা প্রফেশনাল অনুযায়ী হতে হবে। রেমিডিয়েশন প্ল্যানিং, কোনো ভালনারেবিলিটি থাকলে সেই ভালনারেবিলিটি গুলো কিভাবে মিটিগেট করবে, রেমিডিয়েট করবে, সেটা কিন্তু আপনাকে রিপোর্টের মধ্যে লিখে দিতে হবে বা প্ল্যান করতে হবে, যেটা কাস্টমারকে বা ক্লায়েন্টকে আপনার দিতে হবে। কন্টিনিউয়াস মনিটরিং, অলওয়েজ মনিটরিং এর উপর রাখতে হবে। খালি ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করে ছেড়ে দিলাম এরকম না, অলওয়েজ মনিটরিং এর উপর রাখতে হবে। বা বছরে আপনি কয়েকবার করতে পারেন ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট, যাতে আপনি বুঝতে পারেন যে আপনার কোনো ভালনারেবিলিটি আর ওই আছে কিনা, উইকনেস আছে কিনা, ঠিক আছে। কমপ্লায়েন্স কনসিডারেশন তো একটা ব্যাপার থাকে, যে রুলস এন্ড রেগুলেশন যেগুলো আছে, বা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যেগুলো আছে, এনআইএসটি আছে, তারপর আপনার পিসিআইডিএসএস আছে, সুইফট আছে, আইএসও আছে, আইসিটি, বাংলাদেশ ব্যাংকের আইসিটি সিকিউরিটি পলিসি আছে, এইগুলো যে কমপ্লায়েন্স গুলো সেগুলো কনসিডার করবে এবং মিট করবে আর কি। আর যেখানে অডিট করতে গেলে এগুলো ফেস করতে হবে, যেগুলো রিপোর্ট গুলো চাইবে। তো ভালো অ্যাসেসমেন্ট করার জন্য অনেক ধরনের টুলস আছে, টুলসের অভাব নাই, সলিউশনের অভাব নাই। বাট ওপেন বাস আছে, নেক্সপোজ আছে, নেসাস আছে, ঠিক আছে, কোয়ালিস, ভালনারেবিলিটি ম্যানেজমেন্ট আছে, অ্যাকুমেটিক্স আছে, বাপসুইট আছে, ওয়ার্কশেক আছে, রেটিনা আছে, অনেক ধরনের টুলস বা সফটওয়্যার আছে। তো আমরা যেটা মোস্ট অফ দা, যেগুলো বেশি ইউজ করা হয় নেসাসটা, সেটা আমরা আজকে একটু দেখবো। এটা ভালনারেবিলিটি স্ক্যানার টুলস বা সফটওয়্যার, যেটা আমাদের কি করতে হবে, আমাদের প্রথমে আমাদের ডিভাইসগুলোতে আসলে আমাদের কম্পিউটারে ওটাকে কনফিগার করে নিতে হবে। কনফিগার করলে নেসাসটা আমরা ইউজ করতে পারবো। তো যেহেতু আমি আচ্ছা যেহেতু, একটা মিনিট, আচ্ছা যেহেতু এটা রেডি করতে অনেক সময় লাগে, কারণ প্লাগইনস গুলো আপডেট দিতে 1.5-2 ঘন্টার উপরে লাগে। এই জন্য আমি আগে দিয়ে রাখছি, যাতে নাহলে আমি কভার করতে পারবো না, নাহলে আমি কভার করতে পারবো না। এই জন্য আমি আগেই সেট আপ করে রাখছি মেসেজটা। তারপর যদি কারো যদি এটা মানে কিভাবে কনফিগার করতে হয়, সেটা আমার একটা ভিডিও করা আছে ছোট, সেটা আমি শেয়ার করে দেবো। ওকে। তো এখানে
আমি যেহেতু আমার এই মেশিনে নিসাসটা ইনস্টল করা আছে, সো আমি লোকাল হোস্ট দিয়ে আমি এখানে অ্যাক্সেস করতে পারি। আপনার নিসাসটা কি করতে হবে, যেহেতু অ্যাপ্লিকেশন ওয়েব অ্যাপ্লিকেশন বেসড, সেহেতু আপনাকে ব্রাউজার দিয়ে এটাকে অ্যাক্সেস করতে হবে। পোর্ট দিতে হবে 8834, দিয়ে আপনি ইন্টার দিলে আপনি একটা লগ ইন পেজ পাবেন। অর্থাৎ আপনি আপনার ডিভাইসে সেট আপ করলেই আপনি এরকম একটা ওয়েব প্যানেল পেয়ে যাবেন। এখন এখানে লগ ইন করতে হবে। যখন আপনি কনফিগার করবেন, সেট আপ করবেন, তখন আপনাকে ওই সময় একটা অ্যাকাউন্ট ক্রিয়েশনের একটা অপশন দেয়। ওইখানে যে ইউজারের পাসওয়ার্ড দিবে সেটা এখানে দিয়ে লগ ইন করতে হয়। তো যেহেতু আমি দিচ্ছি টেস্ট, টেস্ট দিলাম, এই জন্য এটা দিয়ে লগ ইন করি। ওকে। তো এটা হলো আমার নেসাস। নেসাসে অনেক ফাংশন আছে, অনেক ফাংশন আছে, স্ক্যানের অনেক ধরনের কি বলে এটাকে, ফরম্যাট আছে। ঠিক আছে, আমরা হোস্ট ডিসকভারি আছে, বেসিক স্ক্যান আছে, অ্যাডভান্স স্ক্যান আছে। যে আমরা যেটা যেটা হচ্ছে বেশি ইউজ করি অ্যাডভান্স স্ক্যান, সেটা আমরা ইউজ করবো আর কি। এখন আমি স্ক্যান কোথায় করব বা ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট কোথায় করব, এটা সার্ভার তো আমার লাগবে, লাগবে না? তো আমি আমার ল্যাবের মধ্যে ভার্চুয়ালাইজেশন করে একটা সার্ভার আমি রেডি করছি, মেটাসপ্লয়েট সার্ভার। তো এই সার্ভারটাকে আমি স্ক্যান করব। চাইলে আমি চাইলে আমার যে ল্যাপটপের আইপি আছে সেই ল্যাপটপ আইপি দিয়ে করতে পারি, বা অন্য কোনো আইপি বা ডিভাইস করতে পারি। বাট আমি চাচ্ছি যে না, আমি আমার ল্যাবের মধ্যে একটা সার্ভার সেট আপ করলাম, সেই সার্ভারের মধ্যে সেই সার্ভার আইপিটা নিয়ে আমি স্ক্যান শুরু করব। এখন স্ক্যান করতে কি লাগবে, আইপি অ্যাড্রেস লাগতে পারে অথবা হোস্ট নেম লাগতে পারে বা ডোমেন দিতে হবে। তো আমি আইপি অ্যাড্রেস তো পেয়ে গেছি, এই দেখেন 47 130 আইপি, এটা দিয়ে আমি স্ক্যানটা রান করব। নেহাল টুলটা কি পেইড? জি ভাইয়া। তো আমরা কোশ্চেনগুলো পড়ে নিব লাস্টে। নেসাস টুলটা ভাই আমরা কোশ্চেনগুলো পড়ে নিচ্ছি ভাই, একটু আমাদের সবার জন্য উপকার হবে, না ইন্টারাপশন হবে। কোশ্চেনগুলো কাইন্ডলি আমরা হচ্ছে যারা হচ্ছে ভিডিও অন করে রাখছে ওনাদেরকে ভিডিওটা ক্লোজ করতে বলা উচিত মনে আচ্ছা, হচ্ছে। যারা ভিডিও অন করে কাইন্ডলি একটু ভিডিওটা ক্লোজ করে রাখেন। আমার আসলে যখন মিটিং শিডিউল ক্রিয়েট করছে আমার এটা খেয়াল নাই যে ভিডিওটা অফ করে রাখতে বলবো। যাই হোক, সবাই একটু ভিডিওটা অফ করে রাখেন, সুবিধা হবে। আচ্ছা, যাই হোক, তো যেটা হলো, ওকে, কোথায় ছিলাম, ওকে এখানে ছিলাম। সার্ভার, তার মানে কি আমার একটা সার্ভার প্রয়োজন, সার্ভারটা আমি এখানে ল্যাবে সেট আপ করে নিয়েছি। তো এটা আইপিটা আমি দেখে নিলাম। এখন আমি স্ক্যান চালাবো, এটাকে আমি অ্যাডভান্স স্ক্যান চালাবো, যেটা আমার নর্মালি আমরা প্রফেশনাল লাইফে করি বা ব্যাংকিং সেক্টরে করি। তো অ্যাডভান্স স্ক্যানের জন্য আপনার কিছু কনফিগার করতে হয়। আপনি যদি কনফিগার না করেও যদি স্ক্যান চালান সেক্ষেত্রেও রেজাল্ট আসবে, যা বাট কনফিগার করলে আরো বেটার সুন্দর একটা রেজাল্ট আসবে। ওকে। তো আমি একটু ওয়েট করি, ইনিশিয়ালাইজ হচ্ছে মনে হচ্ছে। ওকে। তো দেখেন, অ্যাডভান্স স্ক্যানে যাওয়ার পরে আমি এরকম একটা উইন্ডো পাবো, যেখানে নেম দিতে হবে। অর্থাৎ আমি যে সার্ভারটাকে স্ক্যান করবো সেই সার্ভার নাম দিতে পারি এখানে, বা এনি কাইন্ডস অফ নাম দিতে পারেন, বাট রিলেটেড নেম দিলে আসলে নাম দেখে বুঝতে পারবেন যে আপনি কোন সার্ভারের রিপোর্ট এটা বা স্ক্যান করতেছেন। তো যেহেতু আমি মেটাস্প্লয়েট সার্ভার করতেছি, তো মেটাস্প্লয়েট সার্ভার নামটা দিলাম, সার্ভার। আমি চাইলে আইপিটাও দিয়ে দিতে পারি এখানে, যাতে আমি এটা আইপিটা কত সেটা আমি সাথে সাথে দেখে দেখে বুঝতে পারবো, আমার সুবিধার জন্য আর কি। 47। ওকে। ডিসক্রিপশনে এটাই আমি কপি করে দিতে পারেন, কোনো সমস্যা নেই, না দিলেও কোনো ব্যাপার না। ওকে। এখানে ফোল্ডার ক্রিয়েট করতে পারেন, জেলে ফোল্ডার রাখতে পারেন, দরকার নেই। এখানে আমি আইপিটা দিয়ে দেবো। আমি এটা কপি করে দিতে পারি, যেটা আগে লিখছি যেহেতু, এটা আমি পেস্ট করে দিলাম। ওকে। তো এইটা কি, এই নিসাসটা কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি, 95% উপরে ব্যাংক বা প্রতিষ্ঠানে নিসাস ইউজ করা হয়। অর্থাৎ আমি যেভাবে দেখাবো, আপনাকে যদি কোথাও কালকে কোথাও ব্যাংকে জব হয়, আপনি সেম ওয়েতে আপনাকে করতে হবে, একই সেম প্রসেসে, কোনো পার্থক্য নাই। এই জন্য একটু ভালোভাবে দেখেন, আপনি আপনাদের নিজেদের ডিভাইসগুলো আপনি এভাবে স্ক্যান করতে পারবেন। ওকে। তো আমি দিলাম আইপিটা, এখানে মাল্টিপল আইপি ইউজ করা যেতে পারে, যদি আপনার একসাথে অনেকগুলো আইপি বা সার্ভার আপনি করতে চান সেটাও দিতে পারেন। অথবা আপনি এটা রেঞ্জ রেঞ্জ ধরেও করতে চান সেটাও করতে পারেন। মানে আমি আমার রেঞ্জের মধ্যে, আমার আইপি অ্যাড্রেসের একটা রেঞ্জ আছে, রেঞ্জের মধ্যে আমার 100 আইপি আছে, সব একবারে হবে, সেটা করতে পারেন। তো শিডিউল, আচ্ছা এটা হলো শিডিউল করে দিতে পারেন, যে আপনি এখানে যদি ইনস্ট্যান্ট স্ক্যান না করেন, যদি আপনি চান যে না আমি একটু শিডিউল করে দেবো, ওই শিডিউল অনুযায়ী স্ক্যান হবে, সেটা করতে পারেন। যেহেতু আমরা ইনস্ট্যান্ট করব, এটা কি করব না। আর নোটিফিকেশন যেটা হলো, আপনার এই স্ক্যান হওয়ার পরে একটা রিপোর্ট তো জেনারেট করবে, রিসার্চ অটোমেটিক্যালি একটা রিপোর্ট জেনারেট করবে। সেই অটোমেটিক রিপোর্টটা আপনার মেইলে আসবে কিনা
তাহলে মেইল অ্যাড্রেস দিয়ে দিলে সেখানে চলে আসবে। বাট এখানে আপনার মেইল সার্ভারটা কনফিগার থাকতে হবে, অর্থাৎ এসএমটিপি সার্ভারটা কনফিগার থাকতে হবে। তো যেহেতু আমার নাই, আমি এখানে দিচ্ছি না, এটা ইম্পর্টেন্ট না। ঠিক আছে, যদি আপনার অনেক সময় দেখা গেলো আপনার স্ক্যান দিয়ে বাসায় চলে গেলেন বা কোনো কোথাও চলে গেলেন, আপনি চাচ্ছেন যে স্ক্যান হলে রিপোর্টটা আমার মেইলে চলে আসুক, সেক্ষেত্রে হতে পারে। ঠিক আছে, ওকে, বেসিকটা হয়ে গেল। ডিসকভারি যেটা হলো, তো পিং দ্য রিমোট হোস্ট, আপনি যে সার্ভারটাকে স্ক্যান করবে সেই সার্ভারটাকে পিং করবে। এটা যদি দিতে চান পিং করলে করবে। ওকে, আচ্ছা, ফার্স্ট ডিসকভারি চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। এখানে তেমন ইউডিপি পোর্ট পোর্ট যেগুলো আছে, তারপরে এগুলো আইসিএমপি কিছু থাকলে এগুলো দিয়ে দিতে পারেন বা ড্রপ করে দিতে পারেন, এগুলো ইম্পর্টেন্ট না। আমি যেগুলো ইম্পর্টেন্ট ওগুলো আমি আপনাদেরকে মেনশন করব, বাকি যেগুলো আছে ওগুলো দিলেও হয় না দিলেও হয়। ঠিক আছে, কোনো প্রিন্টার থাকলে সে স্ক্যান করতে পারে, এগুলো তেমন ইম্পর্টেন্ট না। ওকে, পোর্ট স্ক্যানিং এটা ইম্পর্টেন্ট। তা ওই সার্ভারের মধ্যে কি কি পোর্ট ওপেন আছে সে আমাকে জানতে হবে, কারণ আমরা যখন এক্সপ্লয়েট করব বা একটা যখন এক্সপ্লয়েট করা ট্রাই করবে, তখন পোর্টটা খুব ইম্পর্টেন্ট। এই পোর্টটা কিন্তু আমরা এনম্যাপ দিয়েও বের করতে পারি, নিঃশ্বাস দিয়েও চলে আসবে আমাদের। তো নেটওয়ার্কিং সিস্টেমের মধ্যে কতগুলো পোর্ট ওপেন আছে সে আমি বলে দিই একটু, যে 65,535টা পোর্ট আছে। নেটওয়ার্কিং সিস্টেমে 65,535টা পোর্ট আপনি ইউজ করতে পারবেন। তো এখানে দেখেন, আপনি যদি এখানে 100 দেন সাপোজ, সে এক থেকে, সরি, আপনি যদি এখানে 1 থেকে 65,535টা দিয়ে দেন, তাহলে ওই সার্ভারের মধ্যে যত পোর্ট ওপেন পাবে 1 থেকে 65,535-এর মধ্যে, অর্থাৎ সব পোর্টের মধ্যে যে পোর্টগুলো ওপেন পাবে সবগুলো আমাকে দেখাবে আর কি। ওকে, আচ্ছা, তো এখানে তেমন কিছু লাগবে না। ইউডিপি যদি এখানে আপনি এটাকে অ্যাগ্রেসিভ করে দেন, ফায়ারওয়াল থাকলে বা কিছু থাকলে সে অটোমেটিক ডিটেক্ট করবে। ইউডিপি প্রোটোকলের এখানেও সে পোর্টগুলো স্ক্যান করবে। সার্ভিস ডিসকভারি, এখানে এসএসএল এর গুলো আপনি দিয়ে দিতে পারেন। এসএসএল এর কোনো ইস্যু থাকলে সেগুলো আপনাকে ফাইন্ড আউট করে দিবে, সেটাও করতে পারেন, এটা অফ করে দিতে পারেন যেটা ইস্যু হয়। আচ্ছা, আইডেন্টিটি, তো কালেক্ট আইডেন্টিটি ডাটা ফ্রম অ্যাক্টিভ ডিরেক্টরি। তো আপনার অ্যাক্টিভ ডিরেক্টরি হলো অনকারেন্ট ডাটাবেস, যেখানে আপনার ইউজার ইনফরমেশন, কম্পিউটার ইনফরমেশন, প্রিন্টার ইনফরমেশন থাকে। অর্থাৎ ডোমেন কন্ট্রোলার যখন আপনি সেট আপ করবেন, তখন সেখানে একটা অ্যাক্টিভ ডিরেক্টরি ডাটাবেস ক্রিয়েট হবে। ঠিক আছে, তো আপনি ডোমেনের মধ্যে যত কম্পিউটার জয়েন করাবেন, সেই কম্পিউটার ইনফরমেশনগুলো অ্যাক্টিভ ডিরেক্টরি ডাটাবেসের মধ্যে চলে আসবে। প্রিন্টের গুলো যত প্রিন্টার সার্ভারের মধ্যে আপনি ইনক্লুড করবেন, প্রিন্টের ইনফরমেশন চলে আসবে। যত ইউজার আছে, গ্রুপ আছে, ওইউ আছে, সব কিন্তু আপনার ডাটাবেসে, এই ডাটাবেসে চলে আসবে, থাকবে আর কি। তো যদি আপনার সেখান থেকেও ডাটা কালেক্ট করবে কিনা, তো যেহেতু আমার একটি ডিরেক্টরি আমার বাসায় সেট আপ করা নাই, সেহেতু আমি এটাকে আর সেট আপ ক্লিক করে দিলাম না। আর যখন আপনি কোন ব্যাংকে বা আপনাদের কর্পোরেট প্রতিষ্ঠানে করবেন, সেখানে যদি একটি ডিরেক্টরি থাকে সেখানে আপনি সিলেক্ট করে দিতে পারেন। ওকে, এখানে কিছু দেওয়ার নাই। আচ্ছা, যদি এখানে একটু দিয়ে দিতে পারেন পারফর্ম থ্রো টেস্ট। ওকে, ব্রুট ফোর্স অ্যাটাক যেটা হলো, ব্রুট ফোর্স অ্যাটাক তো আসলে এখানে সিম্পল ব্রুট ফোর্স অ্যাটাক করবে। ব্রুট ফোর্স অ্যাটাকের অনেক টাইপ আছে, তার মধ্যে সিম্পল যে অ্যাটাকটা আছে সেটা সে করবে, অর্থাৎ ডিফল্ট ক্রেডেনশিয়াল গুলো সে সে চেক করবে। ডিফল্ট ক্রেডেনশিয়াল বলতে কি, আপনি একটা প্রোডাক্ট কিনলেন, সার্ভার কিনলেন বা ডিভাইস কিনলেন, বাই ডিফল্ট যে ক্রেডেনশিয়াল ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া থাকে সেটাকে বলা হয় ডিফল্ট অ্যাকাউন্টস। অর্থাৎ আপনি যখন বাজার থেকে, আপনি সবাই ফেস করছেন, বাজার থেকে যখন এই নর্মাল রাউটার কিনছেন, যেমন আপনি টিপি লিঙ্ক বলেন, ডি লিঙ্ক বলেন, এগুলো কিন্তু ইউজার পাসওয়ার্ড কিন্তু গুগলের আছে, বা এটা বাই ডিফল্ট সবাই জানে, কারণ প্রথমে সেট আপ করার জন্য ডিফল্ট ক্রেডেনশিয়াল দেওয়া হয় আর কি। তো এগুলো রাখা যাবে না, সিকিউরিটি পারপাসের ক্ষেত্রে ডিফল্ট কোনো কিছু রাখা যাবে না, এগুলো চেঞ্জ করে ফেলতে হবে বা ডিসেবল করে ফেলতে হবে। তো সেগুলো আছে কিনা এগুলো নিশ্বাস চেক করবে যদি আপনি এটা সিলেক্ট করে দেন। ওয়েব অ্যাপ্লিকেশন গুলো এখানে আপনি ওয়েব অ্যাপ্লিকেশনের জিনিসগুলো আপনি স্ক্যান করতে পারবেন। আপনার যে সার্ভারটাকে আপনি স্ক্যান করবেন, সেই সার্ভারের মধ্যে অ্যাপ্লিকেশন আছে কিনা সেটা আপনার দেখে আপনি এটাকে স্ক্যান কনফিগার করতে পারেন। এখন আপনি যদি মনে হয় যে না ওই সার্ভারের মধ্যে আছে কি না আপনি শিওর না, কনফিউশনে, বা আপনি জানেন না, আপনি এখানে দিয়ে দিবেন, থাকলে সে স্ক্যান করবে, না থাকলে নাই। ওকে, আমি এখানে এগুলো দিয়ে দিলেন, যেগুলো টুকটাক এখানে এনাবেল করে দিলেন। ওকে, কম্বিনেশনে দিবেন, বেশ কিছু সিলেক্ট করে দিলাম। হিটার টিটার থাকলে সেগুলো সে চেক টেক করবে, না থাকলে নাই, দরকার নাই। আচ্ছা, উইন্ডোজে যেটা হলো, এসএমবি কোনো কিছু থাকলে সে ট্রাই করবে স্ক্যান করার, আর আইডি প্রুফ ফোর্সিং থাকলে সেগুলো সে ট্রাই করতে পারে। আচ্ছা, মেলওয়্যার যেটা হলো, মেলওয়্যারটা একটা ইম্পর্ট্যান্ট জিনিস। তো আপনার দেখেন স্ক্যান ফাইলস এটাও অন করে দিতে হবে। এখন দেখেন আপনি যে সার্ভারটাকে টেস্ট করতেছেন, এক্সপেরিমেন্ট করতেছেন, সেই সার্ভারটা কোন অপারেটিং সিস্টেম আছে সার্ভারে, লিনাক্স না উইন্ডোজ না ম্যাক ওএস?
প্রত্যেকের একটা ফাইল সিস্টেম থাকে, ঠিক আছে? উইন্ডোজের হয় উইন্ডোজের এগুলো সিলেক্ট করে দিবেন, লিনাক্সের হলে লিনাক্সের এটা সিলেক্ট করে দিবেন। এখন আমি যে সার্ভারটা করতেছি সেটা কি লিনাক্সের বা ইউনিক্সের, সেক্ষেত্রে আমি কোনটা সিলেক্ট করব? সেক্ষেত্রে আমি লিনাক্সের এটা সিলেক্ট করে দিব, বাকিগুলো দিব না। যদি কখনো মনে হয় যে না আপনি জানেন না যে আসলে ওই সার্ভারের মধ্যে কি অপারেটিং সিস্টেম চলতেছে, সেগুলো সবগুলো সিলেক্ট করে দিবেন, যাতে যেটা পাবে সেটাই সে স্ক্যান করবে। কোন ডাটাবেস থাকলে সে এটাকে ডাটাবেস থেকে ট্রাই করবে কোনো ইস্যু আছে কিনা। তো আপনি এখানে অন করে দিতে পারেন, কিছু পাইলে নিয়ে আসবে। রিপোর্টিংটা, রিপোর্টিং যেটা হলো যত ইনফরমেশন আছে অ্যাজ সুন অ্যাজ পসিবল বা যেটা সব নিয়ে আসবে। এখানে আপনি এগুলো একটু সিলেক্ট করে দিতে পারেন, এগুলো তেমন কিছু না। আচ্ছা, স্ক্যান আইপি র্যান্ডমলি এগুলো দিয়ে দিলেন কিছুটা, ঠিক আছে। টিচিং সেশন কত আসবে আপনি আনলিমিটেড দিতে পারেন, ইচ্ছা মতো সে চলে যাবে, কোনো লিমিটেশন নাই এখানে। এটা আনলিমিটেড সেট করে দিলেন। ওকে, এগুলো লক থাকলে সে লক স্ক্যান করবে, এগুলো দিয়ে দিতে পারেন স্ক্যান। ওকে, এখন দেখেন মোটামুটি আমার ওভারঅল সবকিছু হয়ে গেছে, কনফিগারেশন করা হয়ে গেছে। আর একটা জিনিস হলো আমি একটু বলে রাখি, যেহেতু আপনারা জয়েন করছেন একটু বলে রাখি, ক্রেডেনশিয়াল বেস আপনি ভালনারেবিলিটি টেস্টগুলো দুইভাবে করতে পারেন, ক্রেডেনশিয়াল বেসড, উইদাউট ক্রেডেনশিয়াল বেসড। তো আপনি যে সার্ভারটাকে স্ক্যান করবেন সেই সার্ভারে যদি ইউজারের পাসওয়ার্ড আপনার কাছে জানা থাকে, তাহলে এখানে ইউজারের পাসওয়ার্ড সেট করে আপনি স্ক্যান চালাতে পারেন। তাহলে কি হবে? তাহলে আরো স্ক্যানের রেজাল্ট আরো প্রপারলি আসবে, কারণ ইউজারের পাসওয়ার্ড দিলে অথরাইজ করে দিলেন, তখন সে ভিতরে প্রত্যেকটা জায়গায় ঢুকে ঢুকে কিন্তু সে রিপোর্ট নিয়ে আসবে, ইস্যু ভালনারিটিগুলো নিয়ে আসবে। তো অনেক সময় ক্লায়েন্ট দিতে চায় না, সেক্ষেত্রে এটা না দিলেও কিছু করার নেই, উইদাউট ক্রেডেনশিয়াল বেসড করবেন। আচ্ছা, যেহেতু আমার লিনাক্সের সার্ভার, সেটা এসএসএইচ দিতে হবে। যেহেতু আমার কাছে ক্রেডেনশিয়াল আছে আমি এটা দিয়ে দিব, পাসওয়ার্ড দিয়ে দেবো এখানে। ইউজার নেম কি এমএসএফ অ্যাডমিন, ওটা ওটা ইউজার নেম হলো এমএসএফ অ্যাডমিন, পাসওয়ার্ডও এমএসএফ অ্যাডমিন দিয়ে দিলাম। এখন আপনি সেভ করলে সেভ হবে, বাট স্ক্যান রান হবে না। সেভ হবে বাট স্ক্যান কিন্তু রান হবে না। আবার যদি আপনি চান এখানে ক্লিক করে দেখেন লঞ্চ, লঞ্চে ক্লিক করলে কিন্তু আপনার সেভ এবং স্ক্যান দুইটি একসাথে হবে। সেভ করলে শুধু স্ক্যান, স্ক্যানটা সেভ হবে, এই কনফিগারেশনটা সেভ হবে, আপনাকে ম্যানুয়ালি রান করতে হবে বা লঞ্চ করতে হবে। বা লঞ্চে ক্লিক করলে কিন্তু আপনার সেভ এবং লঞ্চ দুইটাই হবে। তো আমি সেভ করে রাখি। আচ্ছা, এখানে একটু কাজ করি, সেম নামে অনেকগুলো থাকতে পারে, আমি যেটা করব এখানে সাথে একটু দিয়ে দিব যে ওয়ার্কশপ দিলাম এখানে, তো তার ছবিতে বুঝতে যে এটা আমি এখন আমি করছি। ওকে, দিলাম, এবার এখানে সেভ দিয়ে দিলাম, পরবর্তীতে আমি লঞ্চ করতে যাচ্ছি। এটা আপনাদের জন্য সুবিধার জন্য আমি করলাম। তো দেখেন এই যে দেখেন আমি টাইমটা দেখেন, টাইমটা এখানে দেওয়া নেই মনে হয়, যাই হোক। তো ওয়ার্কশপ রেসপিয়ার সার্ভার এটা আমি একটু কনফিগার করছি, আর এটা আমি লঞ্চ করব। এটা করার জন্য কি করব আমি, এই দেখেন একটা লঞ্চ যে অপশনটা আছে, ক্লিক করলে স্ক্যানটা রান হবে। আমি ক্লিক করি। ওকে, এটা মনে হয় রান হয়ে গেছে। তারপর আমি একটু দেখি, দেখেন উপরে কিন্তু ঘুরতেছে, এই সার্কেলটা ঘুরতেছে, সার্কেলটা কিন্তু ঘুরতেছে, তার মানে কি এটা রানিং। ওকে, আচ্ছা, এখন দেখেন এখানে রানিং, আপনি চাইলে এখানে পজ করে দিতে পারেন, যদি মনে হয় যে আমি একটু পজ করে রাখবো, আবার পরবর্তীতে আমি আবার চালাবো, সেটাও করতে পারেন। ঠিক আছে, আপনি পজ করে রাখতে পারেন। আচ্ছা, আমি যদি চান যে এটা স্টপ করে দিব, স্টপ করে দেবো, সেটাও করতে পারেন, স্টপ করলে স্টপ হোক। আচ্ছা, তো আমি একটু সিলেক্ট, যেহেতু রানিং রান হবে, চলতে থাকবে, যেহেতু আমি স্টপ করবো না, আমি এটা ভিতরে ঢুকলাম। এটা একটু বলে রাখি, যদি এখানে আইপি পাওয়া যায় বা হোস্ট নেম পাওয়া যায়, তাহলে ধরে নেবেন যে ফাইনালি নেসাস কি করছে, ওই সার্ভারটাকে রিচ করতে পারছে। নেসাসের সাথে যদি নেসাস যে সার্ভারে থাকবে সেটার সাথে যদি যে সার্ভারটাকে আপনি স্ক্যান করবেন বা ভালোভাবে অ্যাসেসমেন্ট করবেন, সেটা যদি আপনার কানেক্টেড না থাকে নেটওয়ার্কে, তাহলে কিন্তু হবে না, কারণ কানেক্টেড না থাকলে তো সে তো রিস্ক করতে পারবে না, রিস্ক না করতে পারলে তো কি স্ক্যান করবে। তো এখানে আইপি বা হোস্ট নেম থাকলে, ডিভাইস নেম পাওয়া গেলে, তাহলে বুঝবেন যে সেটাকে রিস্ক করতে পারছে। কোনো ভালনারেবিলিটি যেগুলো আসবে এখানে পাওয়া যাবে, দেখতে পারবেন হিস্টোরি, কয়বার এটাকে স্ক্যান করছেন সেটা দেখাচ্ছে আর কি। এইটাকে যদি বারবার স্ক্যান করেন, হিস্টোরি তত বেশি বারবার দেখাবে আর কি। তো দেখেন এখানে 0% হয়েছে, এটা 100% পর্যন্ত হবে, 0 to 100%, 100% হলে এটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আমি অ্যাডভান্স স্ক্যান চালাইছি পলিসিটা, সেটা পলিসি দেওয়া আছে, স্ট্যাটাস রানিং, এতে কমপ্লিট হয়, কমপ্লিটেড লেখা আসবে। তো আমি টার্মিনেট করি, স্টপ করে দিই, তখন এখানে টার্মিনেট স্টপ লেখা আসবে আর কি।
তো কখন স্টার্ট করছে টাইমটা দেওয়া আছে। এখানে দেখেন রিস্ক ক্যাটাগরি, ক্রিটিক্যাল, হাই, মিডিয়াম, লো, ইনফো, এই রিস্ক ক্যাটাগরি আছে। এবং এই প্রতিটা কালার কিন্তু কালার দিয়ে আইডেন্টিফাই করা আছে যে ক্রিটিক্যালের কালার কোনটা হবে। এই কালার দেখলে বুঝবেন ক্রিটিক্যাল, এই কালার দেখলে বুঝবেন হাই, এটা দেখলে বুঝবেন মিডিয়াম। তো এখানে দেখেন এটা কি আছে, ইনফো, তাহলে ইনফো কালার এটা। এই কালারটা হলো মনে হয় হাই, তাহলে হাই কালার এটা। ঠিক আছে, এটা 3% হয়েছে, এটা 100% হবে। যেটা সময় লাগবে, যেটা সময় লাগবে এটা চলতে থাকুক। ধরে নিলাম যে আমার স্ক্যান কমপ্লিট, ধরে নিলাম স্ক্যান কমপ্লিট। আচ্ছা, একটা মিনিট। আচ্ছা, আচ্ছা, ধরে নিলাম আমার স্ক্যানটা কমপ্লিট, কারণ এটা স্ক্যান হতে পারে আধা ঘন্টা 1 ঘন্টার উপরে যাবে। তো স্ক্যান হওয়ার পরে এরকম চলে আসবে, ঠিক ক্লিক করবেন, দেখবেন কমপ্লিট, ধরে নিলাম কমপ্লিট হয়ে গেছে। তাহলে কোনটা, এইটা আমার স্ক্যান কমপ্লিট হয়ে গেছে, আমি চালাইছিলাম এটা কমপ্লিট। ক্লিক করার পরে আপনি দেখেন কখন স্টার্ট হয়েছে কখন শেষ হয়েছে, প্রায় 2 ঘন্টার মতো টাইম নিচ্ছিল মনে হচ্ছে। ওকে, 11টা 12টা, অলমোস্ট 2 আওয়ার্স। ওকে, তো এখন দেখেন কতগুলো ভালনারেবিলিটি পাওয়া গেছে, 108টা ভালনারেবিলিটি পাওয়া গেছে। রেমিডিয়েশন গুলো 17টা রেমিডিয়েশন দিয়ে দিচ্ছে। ঠিক আছে, হিস্টোরি গুলো দিয়েছে কতবার স্ক্যান করছি। যাই হোক, তো এখন রিপোর্ট, নিসাস কিন্তু অটোমেটিক একটা রিপোর্ট জেনারেট করে ফেলছে অলরেডি। সেই রিপোর্টটা আমি ডাউনলোড করব, করার পরে সেই রিপোর্ট নিয়ে আমরা অ্যানালাইসিস করবো। এই জন্য রিপোর্টে যাব। এখানে এইচটিএমএলটা আপনি ডাউনলোড করতে পারেন, 3টা ফরম্যাট আছে, এইচটিএমএল, সিএসভি এবং পিডিএফ, এই 3টে। এখন দেখেন যে আপনার এইচটিএমএলটা যে ডাউনলোড করলে সেটা কিন্তু আপনার অ্যানালাইসিস করতে বা এটা দিয়ে যখন প্রফেশনাল রিপোর্ট করবে সেটা আপনার জন্য ইজি হবে, সহজে করতে পারবেন। এই জন্য আমরা এইচটিএমএলটাই সাজেস্ট করি আর কি, এবং আমি এইচটিএমএল ফরম্যাটই ডাউনলোড করি। তো এখানে কোনটা করবেন, ডিটেইলড ভালনারেবিলিটিস বাই হোস্ট, মানে আপনার হোস্ট, হোস্ট বলতে কি, যে সার্ভারটাকে আপনি ইনস্টল করতেছেন এগুলো তো অন কনসেপ্ট হোস্ট বলা হয়। তো এটার মধ্যে এটা, এটা এখানে যে যত ভালনারেবিলিটি পাওয়া গেছে ইন ডিটেলস আমাকে দেখাবে, রিপোর্টে চলে নিয়ে আসবো আর কি। তো ডিটেইল ভালনারেবিলিটিস বাই হোস্ট। আচ্ছা, এখানে জেনারেট রিপোর্ট দিব, ক্লিক করার পরে এসটিএমএল ক্লিক করার পরে এখানে জেনারেট রিপোর্ট দিব। দেখেন জেনারেটিং হচ্ছে, আপনার রিপোর্টটা প্রসেস হচ্ছে কিন্তু। এটা একটু বেশি টাইম নিচ্ছে, টাইম লাগে না, বাট এটা একটু সাইজ, মানে অনেক ভালনারেবিলিটি পাওয়া গেছে তো এই জন্য সাইজটা বড় হয়ে গেছে। তো এ ডাউনলোড হয়ে যাওয়ার পরে যেটা করবেন আপনি এখানে ক্লিক করবেন, করার পরে দেখেন আপনার রিপোর্ট, এটা এইচটিএমএল ফরম্যাটের রিপোর্ট যেটা ব্রাউজার থেকে আমি ওপেন করছি। এই রিপোর্টটা অনেক বড় রিপোর্ট, অনেক বড় রিপোর্ট, দেখ মাত্র এটুকু শেষ হয়েছে, অনেক বড় রিপোর্ট। বাট এখন আমরা যেটা করবো সুবিধার জন্য, আমি কলাপস ওয়াল যদি করে শুধু টাইটেল গুলা, শুধু ভালনারেবিলিটি গুলোই শো করবে, ভালনারেবিলিটি ডিটেলস গুলো শো করবে না। দেখেন শুধু ভালনারেবিলিটি গুলো শো করতেছে। আর যখন যেটা আমি দেখবো, যে ভালনারেবিলিটি ডিটেলসটা দেখবো, তার উপর ক্লিক করলে তার ডিটেলস দেখা যাবে, আবার সেটার উপর ক্লিক করলে চলে যাবে। যখন যেটা নিয়ে আপনি কাজ করবেন সেটার উপর ক্লিক করে কাজ করবেন, অ্যানালাইসিস করবেন, রিপোর্ট করবেন, শেষ হলে ক্লিক করবেন, এটা তো সুবিধার জন্য আর কি। তা না হলে সব যদি সবগুলো ডিটেলস চলে আসলে কিন্তু ওটা, এতগুলো ডিটেলস আপনার ই করা টাফ হয়ে যাবে। এই জন্য যখন যেটা পড়বেন, যেটা অ্যানালাইসিস করবেন সেটার উপরে ক্লিক করে ডিটেলস গুলো দেখে নেবেন। আচ্ছা, একটু উপর থেকে আসি। আমি যে নাম দিছিলাম, ডিসক্রিপশন দিছিলাম সেটা চলে আসছে, আইপিটা কি সেটাও চলে আসছে। তারপরে দেখেন ভালনারেবিলিটি যেগুলো আছে সামারাইজ করছে একটা, যে এখানে 5টা ক্যাটাগরি আছে, ক্রিটিক্যাল, হাই, মিডিয়াম, লো, ইনফো। তো ক্রিটিক্যালের কি আছে দেখেন, ক্রিটিক্যাল কয়টা পাওয়া গেছে, 24, হাই পাওয়া গেছে 95, মিডিয়াম 37, লো 18, ইনফো 97। তো ক্রিটিক্যাল এবং হাই খুবই মারাত্মক জিনিস, এই দুইটা রাখা যাবে না, যে কোনো উপায়ে এই দুটোকে মিটিগেট করে ফেলতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল, মানে এটাকে ডিলে করা যাবে না। ক্রিটিক্যাল হাইয়ের ক্ষেত্রে আপনার ডিলে করা যাবে না মিটিগেশন করার ক্ষেত্রে, এটা মাথায় রাখতে হবে। কারণ এগুলো দিয়ে খুব সহজেই অ্যাটাকার বা হ্যাকার আপনার ডিভাইসকে কম্প্রোমাইজ করে ফেলতে পারে। কারণ এগুলা প্রত্যেকটা ভালনারেবিলিটির থ্রোতে আসলে এক্সপ্লয়েট পাওয়া যেতে পারে, এক্সপ্লয়েট পাওয়া গেলে হ্যাকাররা ওই এক্সপ্লয়েটের থ্রোতে অ্যাটাক করে। এই জন্য ক্রিটিক্যাল হাই অ্যাজ সুন অ্যাজ পসিবল ডিলে করা যাবে না, মিটিগেট করে ফেলতে হবে। মিডিয়ামটাও দ্রুত সম্ভব মিটিগেট করে ফেলতে হবে। লোটাও যদি আপনার কোনো ইস্যু থাকে, লোর ক্ষেত্রে কিছু মিটিগেট করে ফেলবেন। ঠিক আছে, আচ্ছা। তো যেটা হলো আপনার ওই ডিভাইসের সার্ভার নাম কি ছিল, মেটাস্প্লয়েট, এটা অটোমেটিক চলে আসছে কিন্তু, ম্যাক অ্যাড্রেস সহ চলে আসছে।
ওই সার্ভারের মধ্যে অর্থাৎ মেটাস্প্লয়েড সার্ভারের মধ্যে কি ধরনের অপারেটিং সিস্টেম চলতেছে? উবুন্টু 8.0.4 এটাও চলতেছে। এখন দেখেন উবুন্টু কি লেটেস্ট ভার্সন কত আছে, আর এখানে চলতেছে এটা। আমি একটু দেখে আসি উবুন্টু লেটেস্ট ভার্সন কোনটা। উবুন্টু লেটেস্ট ভার্সন 25 পয়েন্ট সামথিং ধরে দিলাম, 24 বা 25 পয়েন্ট সামথিং। এখানে আছে কত? অনলি, সরি, এটা কি আসছে? ওকে, কোথায় গেলাম আমি? ওকে, তো এখানে 8 পয়েন্ট সামথিং উবুন্টু, এখন লেটেস্ট কত আছে? 24 বা 25। তার কত আগের ভার্সন এটা? প্যাচ ট্যাচ কোনো কিছু আপডেট নাই, ওএস অপারেটিং সিস্টেমে কোনো আপডেট নাই, কিছু নাই। তার মানে এটা এরকম যদি কিছু থাকে তাহলে সহজেই আপনার সার্ভারটা হ্যাকার তার কন্ট্রোলে নিয়ে নিতে পারে, হ্যাক। ওকে, এখন দেখেন কি কি ভালনারেবিলিটি আসছে, ক্রিটিক্যাল না হাই এগুলো দেখি একটু। অ্যাপাসির একটা ভালনারেবিলিটি আসছে, পিএসপির একটা, অ্যাপাসির পিএসপির একটা ভালনারেবিলিটি পাওয়া গেছে। তো কি আছে? এই ভালনারেবিলিটি থাকলে কি হবে? অ্যাটাকার বা হ্যাকার রিমোটলি আপনার সার্ভারের মধ্যে মেলিশিয়াস কোনো কিছু ইনজেক্ট করতে পারে। মেলিশিয়াস কিছু ইনজেক্ট করলে তো সহজে আপনার ডিভাইসটা বা সার্ভারটা হ্যাক করে ফেলতে পারে, কম্প্রোমাইজ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার মিটিগেট করতে হবে। একজন এথিক্যাল হ্যাকার বা সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার কি করে এইভাবে হ্যাকার অ্যাটাক করার আগেই, এথিক্যাল হ্যাকার কি করে তার সিস্টেমের মধ্যে সার্ভারের মধ্যে টেস্ট করে মিটিগেট করে ফেলে, যাতে হ্যাকার এই ধরনের ইস্যু আর না পায়। এরপর যদি ইস্যু পায় তাহলে তো অ্যাটাক করবে। তারপরে যদি আগে মিটিগেট করে ফেলেন, সলভ করে ফেলেন, তাহলে তো অ্যাটাকার এই ধরনের ইস্যু আর পাবে না। তার মানে কি এগুলো দিয়ে আর অ্যাটাক করতে পারবে না, আপনার রিস্ক ফ্রি থাকবে। এখন কি করতে হবে? সলিউশন বা রিকমেন্ডেশন বা রেমিডিয়েশন একই জিনিস। তো কি করতে হবে? পিএসপি লেটেস্ট ভার্সনে আপডেট করতে হবে। পিএসপি লেটেস্ট ভার্সন যেটা আছে এটা আপডেট করতে হবে। আমরা কিভাবে জানবো পিএসপি লেটেস্ট ভার্সন কত আছে? আমি এখানে সার্চ করতে পারেন, যদি আপনার মুখস্থ না থাকে সব অনলাইনে পাওয়া যায়, দেখে নেবেন 8 পয়েন্ট সামথিং। তার মানে কি 8 পয়েন্ট সামথিং বা লেটেস্ট ভার্সন আপনাকে আপডেট করতে হবে। আপডেট কি করবে? আপনি সিকিউরিটি স্পেশালিস্ট, আপনি আপডেট করবেন না। এই সার্ভারটা যার কাছে সিস্টেম অ্যাডমিন আছে তাকে রিপোর্ট করবেন, এই রিপোর্ট করে পাঠাবেন, সে এটা মিটিগেট করবে। ঠিক আছে? রিস্ক ফ্যাক্টর হাই, মানে হাই মানে কি খুব মারাত্মক ক্রিটিক্যাল একটা ইস্যু, যেটা ইমিডিয়েটলি মিটিগেট করতে হবে। আচ্ছা, ওকে। তো এখানে দেখেন এটা গেল এপাশে। এপাশে টমক্যাটেরও একটা আছে। টমক্যাটের কত ভার্সন চলতেছে এখন দেখেন, 5.5 ইনস্টল ভার্সন। ইনস্টল ভার্সন বলতে কি কোন ভার্সন, কোথায় আছে এটা? এই যে মিনিসিপ্যাল সার্ভারের মধ্যে ইনস্টল করার কত, কত আছে? 5.5 অ্যাপাসি টমক্যাট। আমি একটু দেখি লেটেস্ট ভার্সন কত আছে। এটা কি লেটেস্ট ভার্সন আছে না আউটডেটেড ভার্সন আছে? দেখি লেটেস্ট ভার্সন কত আছে। 10 পয়েন্ট সামথিং, এটা 25 সালে, 25 সালে আমার নভেম্বরে মানে ফাইন্ড আউট হয়েছে। যাই হোক, তো 25 সাল, ঠিক আছে। 10 পয়েন্ট সামথিং। আচ্ছা, তো এখানে কত আছে? 5 পয়েন্ট সামথিং। তাহলে প্রায় অর্ধেক কম আছে, মানে অনেক আউটডেটেড ভার্সন। তো এগুলো থাকলে এটা, এটা তো আসলে ক্রিটিক্যাল ইস্যু। দেখেন এগুলো থাকলে তো সহজে অ্যাটাক করতে পারবে এটাকে। তার মানে কি এটাও মিটিগেট করতে হবে। এটা দেখেন, এটা সিকিউরিটি ইন দ্য লাইফ, এটা সিকিউরিটি আপডেট চলে গেছে কবে? 2012 সালে, এখন চল 2025, প্রায় এক যুগের বেশি। মানে এরকম ভালোমিটি ক্রিটিক্যাল ইস্যু থাকলে অবশ্যই ইনস্ট্যান্ট ইমিডিয়েটলি মিটিগেট করতে হবে, যাতে হ্যাকার এটাকে ইস্যু ভালোমিটি না না পায়। ঠিক আছে? তারপর দেখেন আপনার উবুন্টু জিনিসগুলো আছে। উবুন্টু পুরোটাই আপনাকে ওএসটাই আপডেট করে ফেলতে হবে পুরোটা। ওএস করে আপডেট করে ফেললে কি হবে? উবুন্টু দেখেন অনেক ভালনারেবিলিটি পাওয়া গেছে, অনেক, প্রায় 50টার উপর ভালনারেবিলিটি শুধু উবুন্তুরই। তো আপনি উবুন্টু যদি অপারেটিং সিস্টেমটা যদি 24 ভার্সনে বা 25 ভার্সনে আপডেট করে ফেলেন, তাহলে সব উবুন্তুর যে ভালনারেবিলিটি গুলো আসছে সব চলে যাবে। প্যাচগুলো আপডেট করলে সব চলে যাবে। এটা কি করবে? আপনি করবেন না, আপনি রিপোর্ট করে দেবেন সার্ভার সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। তারা যেহেতু সার্ভার দেখে, অপারেটিং সিস্টেম তারা দেখে, তারা আপডেট করে ফেলবে।
তারা মিটিগেট করার ফলে বা আপডেট করার ফলে আপনাকে আবার বলবে যে আমরা তো আপডেট করে ফেলছি, মিটিগেট করে ফেলছি, আপনি আবার একটু যদি টেস্ট করতেন, ভালো ভালো অ্যাসেসমেন্ট করতেন। তো আপনি আবার ভালো অ্যাসেসমেন্ট করবেন, যদি প্রপারলি মিটিগেট করে ফেলে বা সলভ করে ফেলে, তাহলে তো আপনার এখানে কোনো এগুলো আসবে না, পরবর্তীতে এই ধরনের ভালো আসবে না, মানে সলভ হয়ে যাবে আর কি। আর যদি আসে তাহলে কি হবে, আবার রিপোর্ট পাঠাইতে হবে, যতক্ষণ পর্যন্ত প্রপারলি মিটিগেট না হয়, এরকম লুপ আকারে চলতে থাকবে আর কি। ওকে, উবুন্টু অনেক কিছু আছে, দেখেন উবুন্টুর ওইটা আপডেট করে ফেললে ওএসটা চলে যেতে পারে, পিএসপি গুলো আপডেট করতে হবে, ঠিক আছে, দেন উবুন্টুরই বেশি আছে, ঠিক আছে। মানে একটা যদি পুরো শুধু ওএসটাই আপডেট করলে বাকি উবুন্টু যতগুলো আছে সবগুলোই আপডেট হয়ে যাবে। এইভাবে জিনিসগুলো আপনাকে কাজ করতে হবে, আস্তে আস্তে শিখবেন, জানবেন। ওকে। ওকে। আচ্ছা, এটা হলো ওভারঅল আমাদের একটা ট্রাই করছি আর কি, ভালো অ্যাসেসমেন্ট এবং রিপোর্ট অ্যানালাইসিসটা আর কি। তো এটা আপনি যখন কোনো ব্যাংকে যখন কাজ করবেন, সেম প্রসেসেই কাজ করতে হবে। আপনি এই ধরনের জিনিসগুলোই পাবেন, এইভাবে কনফিগার করতে হবে, এইভাবে রিপোর্ট জেনারেট করতে হবে, এইভাবে কাজ করতে হবে আপনাকে। ওকে। তারা একটু কোশ্চেন শুনে যাওয়ার আগে আমি একটু একটু ডিসকাস করি একটা জিনিস। ওকে। আচ্ছা, আমাদের একটা সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং কোর্সটা শুরু হচ্ছে আসলে 6 ডিসেম্বর শনিবার রাত 9টায়। আহ, তো আহ, সেটার জন্য আসলে আপনাদের সবাইকে আসলে আমরা করে রাখতেছি, যাতে আপনারা যারা ইন্টারেস্ট আছেন জয়েন করতে পারেন। তো আপনারা এখানে সার্টিফিকেট পাবেন, এক্সাম প্রিপারেশন ক্লাস পাবেন। যারা সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার এক্সাম দিবেন তাদের জন্য এক্সট্রা ভাবে আসলে এক্সাম প্রিপারেশন ক্লাস থাকবে, এবং এক্সামের যে নামটা থাকবে সেগুলো প্রোভাইড করা হবে। প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা টপিকের উপরে ডকুমেন্টেশন নোটস থাকবে, সেগুলো প্রোভাইড করা হবে। সফটওয়্যার বলেন, ক্লাস ভিডিও, লাইভ ক্লাস রেকর্ডিং থাকবে আমাদের, সেগুলো দেওয়া হবে। লিঙ্কডইন সিভি রাইটিং এগুলো আমরা রেডি করে দিব, কারণ সাইবার সিকিউরিটিতে আসলে লিঙ্কডইন সিভিটা খুব ইম্পর্টেন্ট। কারণ লিঙ্কডইনের প্রোফাইলটা যত ভালো হবে, আপনি কাজ পাওয়ার পসিবিলিটি তত বেড়ে যাবে। সাইবার সিকিউরিটি স্কিলগুলো দিয়ে দিয়ে সাইবার সিকিউরিটির যে জিনিসগুলো দিয়ে আপনাকে লিঙ্কডইন প্রোফাইল রেডি করে দেওয়া হবে, গাইডলাইন দেওয়া হবে। জব সার্চিং, সাইবার সিকিউরিটি জবগুলো কীভাবে সার্চ করবেন, লিঙ্কডইনে হোক বা গুগল থেকে হোক বা যে কোনো প্ল্যাটফর্ম থেকে হোক, কীভাবে সার্চ করবেন, কীভাবে অ্যাপ্লিকেশন করবেন, সেগুলো আসলে গাইডলাইন দেওয়া হবে। জবের রেফারেন্স থাকবে, যারা ভালো করবেন তাদের রেফারেন্স থাকবে আর কি, নট ডিরেক্ট জব আর কি। যারা ভালো করবেন তারা তো এমনিই পাবেন, তারপর রেফারেন্স হিসেবে থাকবে আর কি। আচ্ছা, একটা জিনিস হলো, তো আমরা আসলে স্পেশাল একটা অফার দিচ্ছি আর কি, 3500 টাকার একটা অফার চলতেছে এখন। তো 3 থেকে 3.5 মাসের একটা কোর্স হবে, টোটাল ক্লাস হবে 25টার মতো, ঠিক আছে। উইকলি 2টা ক্লাস হবে, সপ্তাহে 2টা ক্লাস হবে। আর আমরা 3টা এক্সাম নিব আমাদের কোর্সের মধ্যে, একটা হলো ফার্স্ট মিড টার্ম, সেকেন্ড মিড টার্ম, একটা ফাইনাল। প্রথম মিড টার্মে হবে শুধু এমসিকিউ থাকবে, সেকেন্ড মিড টার্মে এমসিকিউ প্লাস প্র্যাকটিক্যাল থাকবে, ফাইনালে থাকবে হলো প্র্যাকটিক্যাল এবং রিটেন এক্সাম হবে। আর প্রত্যেকটা ক্লাসে অ্যাসাইনমেন্ট থাকবে, অ্যাসাইনমেন্ট আমরা দিব। প্রজেক্ট থাকবে, ট্রাই হ্যাক মিল, তারপর আপনার ভাল হাব, এগুলো থেকে প্রজেক্ট দিব, ঠিক আছে। ওভারঅল এটাই আমাদের ছিল। এখন কোশ্চেন সেশনে যাবো, আপনাদের মতো করে কোশ্চেন করতে পারবেন, যে কোনো ধরনের কোশ্চেন, সাইবার সিকিউরিটি হোক বা ক্যারিয়ার রিলেটেড হোক, যে কোনো ধরনের কোশ্চেন আপনারা করতে পারবেন। এখন একটা আড্ডা হবে আর কি আমাদের। ওকে। কারো কোনো কোশ্চেন আছে কিনা করতে পারেন। ভাইয়া এই ভালনারেবিলিটি গুলো থেকে যদি কোনোটা এক্সপ্লয়েট করে দেখাইতেন, যে কোনো একটা, তাহলে ভালো হইতো আর কি। এক্সপ্লয়েট দেখাবো, সেক্ষেত্রে আমার একটু টাইম দিতে হবে। আচ্ছা, আমি একটা জিনিস দেখাই তাহলে। আমার তো একটা ডিভাইস অন করতে হবে। আচ্ছা, ছোট একটা দেখাই, ঠিক আছে, একটা দেখাই। ইন দ্য মিন টাইম কোন কোশ্চেন তাহলে করতে পারেন। আমি যেহেতু অ্যাটাক করবো কালি দিয়ে, কালি নেক্সটটা আমি অন করে নিচ্ছি আর কি। কোশ্চেন করেন ভাই, কার কোনো কোশ্চেন আছে কিনা। মানে নেক্সাসটা কি পেইড না? এটা পেইড না, বাট পেইড। আর এখানে যেটা পাবো সেম প্রসেস সবকিছু, বাট এইখানে আমি 16টা আইপি স্ক্যান করতে পারবো অথবা 16টা ডিভাইস স্ক্যান করতে পারবো, আর পেইডে আনলিমিটেড স্ক্যান করতে পারবো, বুঝতে পারছেন। বাট আপনি ও প্রত্যেকবার যখন সেট আপ করবেন প্রত্যেকবারই 16টা করে পাবেন।
রেজাল্ট খুবই কাছাকাছি, কোনো চেঞ্জ নাই। আমি তো এটা দিয়ে করি, আমার অফিসে ব্যাংকে তো আমি পেইড ভার্সনটি দিয়ে করি, তো কোনো আমি তেমন চেঞ্জ পাই না। ঠিক আছে। আচ্ছা, যেটা হলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। আমি একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম, ছোট্ট একটা, মানে এটা খুব জরুরি। আর বিষয়টা হচ্ছে আমি এটা নিয়ে কয়েকদিন ধরে কাটাকাটি করতেছি, আহ, খুঁজে বের করতে পারতেছি না। বলেন। বিষয়টা হচ্ছে রুটকিট ভাইরাসটি বিষয়। মানে আমার লিনাক্সে কয়েকদিন ধরে চেষ্টা করতেছি, মানে পারতেছি না। আপনাদের কাছে আজকে প্রথম দিন জয়েন হয়েছি, তবে আন্তরিকভাবে দুঃখিত যে এই প্রশ্নটা আজকে করাটা আমার ঠিক হয় না। তারপর একটু জিজ্ঞাসা করেছি, সহযোগিতা করতাম তাহলে আমার জন্য একটু ভালো হতো। এইটা আপনার যেগুলো আছে এগুলো অ্যাডভান্স, এগুলো জিনিস আমরা আপনি আমার সেমিনারের পরে কন্ট্যাক্ট করতে পারেন। ঠিক আছে। এটা আপনি আপনার যে আচ্ছা। স্পেশাল পার্সোনাল কিছু থাকে সেগুলো আপনি আমার কোর্সে আমরা সেশনের পরে করতে পারেন। আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারেন, নাম্বার দেওয়া আছে, আপনি ওই নাম্বারে কন্ট্যাক্ট করলে হবে। ওকে, ঠিক আছে। আচ্ছা কোশ্চেন আচ্ছা। থাকলে করতে পারেন, আর করতে থাকেন, আ- আমরা ইন দ্য মিন টাইম আমরা এটা দেখি আর কি। আপনাদের এই কোর্সটি, মানে আমি এখানে প্রত্যেকদিন, মানে যখন ক্লাস হবে তখনই করতে যাচ্ছি, তাহলে মানে আলাদা কোনো সাইট, এটাতে ফ্রিতে, মানে টাকা দিয়ে কোনো অ্যাকাউন্ট বা কোনো কিছু করতে হবে কিনা? কিসের ভাই? না না, মানে কোর্স করতেছি, মানে এটা তো ফ্রিতে কোর্স করাইতেছেন, এটা তো ফ্রিতে করতেছি, কিন্তু আলাদা পেড ভার্সন আছে কিনা? কি পেইড ভার্সন? মানে এই কোর্স গুলো, মানে যে দেখাইতেছেন, মানে কাজগুলো যে করাইতেছেন, শিখাইতেছেন, মানে এর হ্যাঁ, জন্য কোনো পেমেন্ট, কোনো কিছু টাকা টাকা নেন কিনা, মানে আলাদা কোনো হ্যাঁ, হ্যাঁ, ই আমি তো আছে বললাম কিনা যে এই? আমাদের শনিবারে ক্লাস শুরু হবে একটা, ডিসেম্বর 6 তারিখে। হ্যাঁ তো ওটা পেইড হ্যাঁ হ্যাঁ। কোর্স আর কি। তারা আপনারা যদি ইন্টারেস্ট থাকেন, ওকে পেমেন্ট করে আপনাকে এটা করতে হবে। আচ্ছা, আমরা দেখি আর কি, এটা শেষ করে আমরা কোশ্চেন অ্যান্সার কোশ্চেনগুলো নিয়ে। আচ্ছা, তো যেটা হলো আচ্ছা আমি আচ্ছা। সার্ভারটাকে আমি অ্যাটাক করতে চাই, মেটাস্প্লয়েড সার্ভারটাকে। তো প্রথমে আমি এটার কি কি পোর্ট ওপেন আছে, কি কি সার্ভিস চলতেছে, ভার্সনগুলো কি কি, যেটা মেসেজ দিয়েও পাইছি। এখন আমি এনমাপ দিয়ে আসলে খুব সহজে আমি একটু বের করে নিতে পারি, যাতে আপনার সুবিধা হয় আমাদের জন্য। তো এনমাপ করে আপনি এনমাপ -pn -sb সার্ভিস ভার্সনগুলো আমরা নিয়ে আসবো। ওই সার্ভারে আইপিটা আমি দিব। কোন আইপি না দিলে তো সে কোন সার্ভারে সে এনমাপটাকে দিয়ে স্ক্যান করবে, পোর্টগুলো ফাইন্ড আউট করবে। এই জন্য আমরা আইপি বা ডোমেন নেমটা দিতে হবে বা হোস্ট নেম দিতে হবে। তো ওটা আমরা আইপি জানি যে 130। এটা 30 সেকেন্ড টাইম নিতে পারে একটু। ইন দ্য মিন টাইম আমি যেটা করব, আচ্ছা এটা কি হচ্ছে, ও সরি, আর্গুমেন্ট গুলো প্রপারলি না থাকলে কিন্তু আসলে আপনার কাজ করবে না। আচ্ছা, তো এখানে আমি একটু আমরা যেটা দিয়ে অ্যাটাক করবো, এক্সপ্লয়েট করবো, সেটা হলো এমএসএফ কনসোল, মেটাস্প্লয়েট কনসোল যেটা, সেটা দিয়ে আমি আসলে অ্যাটাক করব। তো এই ফ্রেমওয়ার্কটা আমাকে একটু অন করে নিই। আচ্ছা, এটা অন হতে থাকুক। ইন দ্য মিন টাইম আমি একটু এখানে একটু দেখি। এখানে আমি এখন ভাইয়া পোর্ট পাবো, কি কি পোর্ট ওপেন আছে সেটা পাবো, কি কি সার্ভিস চলতেছে, সার্ভিসের বাসনগুলো কি কি, সেটা পাবো। এটা তো কোশ্চেনটা পরে নিই, লাস্টে নিই, শেষ করে নিই। পোর্ট সার্ভিস বাসন এগুলো আমি চাচ্ছি, সেগুলো আমি পাবো, এবং এগুলো যে বাসনগুলো আমি পাবো, সেই বাসনগুলো আমি আবার চেক করে দেখবো এটা আউটডেটেড না লেটেস্ট ভার্সন। যদি আউটডেটেড থাকে, এটা কোনো এক্সপ্লয়েট আছে কিনা, থাকলে সে এক্সপ্লয়েট দিয়ে অ্যাটাক করবো। ওকে। ভাইয়া অনেকগুলো ভার্চুয়াল মেশিন চালাচ্ছেন, আপনার ল্যাপটপের কনফিগারেশনটা কি একটু বলা যায়? বা সলিউশন আমার এই টাইমে কিন্তু সবগুলো ওপেন নাই, যেটা ওপেন থাকবে সেটা হেঁটেই শুধু ইফেক্ট করবে আমার ডিভাইসের উপরে। অফ থাকলে প্রবলেম নাই। তো আমার 8 জিবি র্যাম আর কি, কোরাই 5। বাকিগুলো আমার বন্ধ আছে, দেখছেন, বাকিগুলো আমার বন্ধ আছে, বাট এখন আমার দুইটা চলতেছে, কালি এবং মেটাস্প্লয়েড সার্ভারটা। তো এমএসএফ কনসোল, মেটাস্প্লয়েড ফ্রেমওয়ার্ক যেটা, এটা অলরেডি আমার রান হয়ে গেছে। আমি একটু ওয়েট করতেছি ইনমাপ রেজাল্টের উপরে। দেখেন এখানে পোর্ট, এই পোর্টগুলো ওপেন আছে, এগুলো কিন্তু আমি
মেসেজ দিয়ে পেয়েছি, সার্ভিসগুলো মেসেজ দিয়ে পাইছি, পোর্টগুলো পাইছি, বাট মেসেজ অনেক বড় রিপোর্ট তো বুঝতে প্রবলেম হয়, বুঝতে অনেক বুঝতে ঝামেলা। বাট এন মাপে কিন্তু আপনাকে এক সুন্দর করে মানে একটা উইন্ডোর মধ্যে আপনাকে দিয়ে দিতেছে। তো আমি একটা দিয়ে ট্রাই করবো, মনে করেন 21, এখন 21-এর পোর্টের এগেনস্টে কি সার্ভিস চলতেছে? এফটিপি এর ভার্সন কত চলতেছে? 2.3.4। এখন এটা লেটার বিএসএফটিপি লেটেস্ট ভার্সন না আউটডেটেড ভার্সন, এই যেটা ইনস্টল করা আছে, এটা আমি একটু কিভাবে চেক করতে পারি? গুগল থেকে চেক করতে পারি। Sorry, এটাই ভার্সন, ঠিক আছে, 3.0.5 সামথিং আছে, বাট এখানে কত আছে? এখানে 2 পয়েন্ট সামথিং, 3 পয়েন্ট সামথিং, এখানে 2 পয়েন্ট সামথিং, এটা আউটডেটেড ভার্সন। এখন এটা এক্সপায়ার্ড আছে কিনা এই ভার্সনের, এটা আমরা একটু চেক করবো। কিভাবে চেক করবো? এটা সার্চ করতে পারেন, এটা এটা কপি করে, ভালনারেবিলিটি যেটা আছে কপি করে আপনি কি করবেন, আপনি এমএসএফ কনসোল যেটা মেটাসপ্লয়েট ফ্রেমওয়ার্ক, এখানে আপনার এখানে সার্চ করতে হবে। সার্চ করার জন্য এসইআর সে সার্চ লিখতে হবে, এবার আপনার পেস্ট করে দিতে হবে, ইন্টার দিতে হবে। দেখেন, ইন্টার দেওয়ার পরে এক্সপ্লয়েট কিন্তু পাওয়া গেছে, দেখেন এক্সপ্লয়েট পাওয়া গেছে। এটা দিয়ে আমি একটু অ্যাটাক করবো। সার্চ করার পরে এটাকে কি করতে হবে? ইউজ করতে হবে। ইউজ করার জন্য ইউজ কমান্ড দিতে হবে। দেন আপনি এখানে জিরো দিতে পারেন, নাম্বার দিতে পারেন, অথবা এখানে এইটুক পুরা কপি পেস্ট করতে পারেন, যেটা দেবেন সেটাই হবে। ওকে, আমি কপি পেস্ট করে দিলাম, ইন্টার দিলাম। ইউজ করার পরে শো অপশন দিব, যেখানে কিছু কনফিগার করতে হয়, যেমন আইপি অ্যাড্রেস দিতে হয়, পোর্ট দিতে হয়, অনেক কিছু দিতে হয়, সেগুলো আমরা শো অপশন দিয়ে দেখবো কি কি দিতে হবে। তো এগুলো তো নো দিছে, এগুলো আমার লাগবে না, উপরে এগুলো সিওস সিপোর্ট এগুলো দরকার নেই আমার। আরও যেটা হলো, আরও বলতে রিমোট হোস্ট, যে মেশিনটাকে আমি অ্যাটাক করবো তার আইপিটা, এটা সেট করতে হবে। তো সেট করার জন্য সেট লিখতে হবে, আর হোস্ট লিখতে হবে, দেন যে সার্ভারটাকে আমি অ্যাটাক করবো তার আইপিটা এখানে ডিফাইন করে দিতে হবে, 47.100। ওকে, এবার এয়ারপোর্ট 21, এখানে আমরা এয়ারপোর্ট কত পেয়েছিলাম? 21 পাইছিলাম কিন্তু, 21 বাই ডিফল্ট সে নিয়ে এনেছে যে 21। তো এই জন্য আমাকে এটা আর ডিফাইন করতে হবে না। যদি আবার আবার যদি দেখাতে চাই যে কিভাবে আমি সেট করব, সেট এয়ারপোর্ট 21 দিলে সেট হয়ে যাবে। তো শো অপশন দিয়ে দেখি, দেখেন শো অপশনস, দেখেন আইপি পোর্ট চলে আসছে। এবার আপনি ফাইনালি অ্যাটাক করবো আর কি। অ্যাটাক করতে এক্সপ্লয়েট বা আপনি রান দিতে পারেন, এক্সপ্লয়েট লিখে ইন্টার দিতে পারেন, চাইলে রান লিখেও ইন্টার দিতে পারেন, এক্সপ্লয়েট ইন্টার দিলেন। তো অ্যাটাক হচ্ছে এবং ফাইনালি মনে হচ্ছে আমরা একটা শেল পেয়ে যাব, সেশন পেয়ে যাব আর কি। ওকে, সেশন পেয়ে যাওয়া মানে কি, আপনি সেই ডিভাইসে অ্যাক্সেস পেয়ে গেছেন। Good. এখন আমি যদি এখন হু হোস্ট নেম দিই, হোস্ট নেম লিখি, দেখি হোস্ট নেম দিয়ে কি করতে হয়, কমান্ডের কাজ কি, ডিভাইসের নামটা শো করে মেটাস্প্লয়েট। তা আমি কালেতে আসছি, মেটাস্প্লয়েটের নাম দেখাচ্ছি, তার মানে কি আমি মেটাস্প্লয়েট সার্ভারটাকে আমি কম্প্রোমাইজ করে ফেলতে পারছি বা হ্যাক করে ফেলতে পারছি। কোন ইউজার দিয়ে আমি ই করে ফেলছি? অ্যাক্সেস পাইছি রুট দিয়ে। আমি যদি চাই যে এখানে একটা এই মেটাস্প্লয়েট সার্ভারের মধ্যে একটা ক্রিয়েট করবো ইন ফিউচার আমি ইউজ করার জন্য, সেটা করতে পারেন, ইউজার অ্যাড ওয়ার্কশপ সাপোজ দিলেন। এটা পাসওয়ার্ড সেট করতে হয়, পাস সেট করার জন্য পাস ডাব্লিউডি কমান্ড দিতে হয়, ওয়ার্কশপ ওয়ার্কশপ পাসওয়ার্ড সেট করতে হবে, একটা কথা ছিল। ওয়ার্কশপ দিলাম, হ্যালো। সব ঠিক আছে, দিলাম এখানে। এখন আমি কালিতে কালি দিয়ে অ্যাটাক করে হ্যাক করে আমি এখানে মেটাস্প্লয়েট সার্ভারের মধ্যে ওয়ার্কশপ দিয়ে এজ এ ইউজার ক্রিয়েট করছি। আমি চাইলে এখন এখানে কিন্তু ইউজার নেমটা দিয়ে আমি লগ ইন করতে পারি, লগ আউট করে নিই, পাসওয়ার্ড আমরা ওয়ার্কশপ দিছিলাম, ওয়ার্কশপ দিলাম, লগ ইন হয়ে গেছে। তো এরকম ক্রিটিক্যাল ভালনারেবিলিটি থাকলে সহজে আপনি অ্যাটাক করে কম্প্রোমাইজ করে ফেলতে পারেন। ওকে, ভাইয়া অনেক সময় বলে যে এক্সপ্লয়েট কমপ্লিটেড বাট নো সেশন ক্রিয়েটেড। তবে সেশন ক্রিয়েট হয় নাই, এক্সপ্লোর করা ট্রাই করছে বাট সেক্ষেত্রে কোনো হ্যাক করতে পারেন বা কম্প্রোমাইজ হয় নাই, ঠিক আছে। সেক্ষেত্রে কি এটা আর করার কোনো সুযোগ আছে এমনি হ্যাক করার? ট্রাই করবে আর কোনো কাছাকাছি কোনো এক্সপ্লোর আছে কিনা, আর এটা তো আসলে অনেক বড় একটা পার্ট, একটা একটা করে চেক করে দেখতে হয়, ই করতে হয়, পেলোড অ্যাড করতে হয়, তারপর এক্সপ্লোর চেঞ্জ করে দেখতে হয়, অনেক ব্যাপার থাকে এখানে।
ভাইয়া আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি ভাইয়া, নামটা বলে একটু ঘোষণা করেন, সুবিধা হবে আমার জন্য। হাফিজত, আমি হাফিজত বলতেছি। আপনার হ্যাঁ, মেডওয়েস ফ্রেমওয়ার্ক এটাতে কি ম্যালওয়্যার ভাইরাস তৈরি করা যায় নাকি? বুঝে নাই। মেডওয়েস ফ্রেমওয়ার্ক এটাতে কি ম্যালওয়্যার তৈরি করা যায় কিনা? কিটাতে কি, কোনটা দিয়ে? আমি আপনার মেডওয়েস ফ্রেমওয়ার্কের কথা বলছি, আপনার ওই কালি লিনাক্সের আমি সফটওয়্যার। যেটা দেখাইলাম ওইটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ওটাতে আমরা অ্যাটাক, ওখানে এক্সপ্লয়েট, ওখানে এক্সপ্লয়েট পাওয়া যায়, এটাতে আমরা অ্যাটাক করতে পারি, অ্যাটাক করে কম্প্রোমাইজ করতে পারি, যেখানে আমার পেলোড থাকে, এক্সপ্লয়েট থাকে, অক্সিলারি থাকে, অনেক কিছু থাকে। এটা অনেক বড় একটা পার্ট আর কি। আচ্ছা ঠিক আছে। মানে ওখানে মেডওয়েস ফ্রেমওয়ার্কে আমি আপনার কালি লিনাক্সে ফিশিং বা এরকম আরো অন্যান্য কাজ করা যায়, আমি মানে দেখছি একটু কাটাকাটি করে। তো যাই হোক, যেহেতু আপনাদের কাছে আসছি, দেখা যাক আরো একটু বেশি শিখবো আর কি। হ্যাঁ, এটা তো আসলে বড় একটা পার্ট, তো আপনার এক কথায় বলা যাবে না, আস্তে আস্তে আপনাদের এইভাবে। হম। ঠিক আছে। মানে আচ্ছা, শুরু আমি থেকে শেষ আপনাদের পর্যন্ত। আমার চ্যাটে আমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা, যদি কারো ইন্টারেস্ট থাকে আপনারা জয়েন করতে পারেন, হ্যাঁ, কোশ্চেন করতে পারেন। আচ্ছা ওকে, আমার সবচেয়ে বিষয়টা হচ্ছে এন্ড্রয়েড এন্ড্রয়েড মানে হ্যাকিং শেখাটা খুব মানে আগ্রহ বেশি। ইথিক্যাল সাইবার সিকিউরিটি তো আছেই। আহ, মানে এনডিওএস এর ডিভাইস গুলো কিভাবে হ্যাক করে বা কিভাবে নিজের নিয়ন্ত্রণে নিতে পারে, মানে এটা ক্ষতি করার জন্য না, আহ, স্বার্থের জন্য না, এটা একটা প্র্যাকটিক্যালি একটা শেখার জন্য আগ্রহ ছিল সবচেয়ে বেশি। হুম, ভালো এটা। হ্যাঁ ভাই, আর একটা প্রশ্ন জি, করলে রাগ হবেন না তো? যে জেনে করেন না ভাইয়া। আপনার কুকিজ থেকে যে যেমন কুকিজের ইগুলো থাকে, এখান থেকে আমি কয়েকদিন আগে একটা ছেলে আহ, বলতেছিল, ভাই আমার ইমেল পাসওয়ার্ডটা ভুলে গেছি। পরে বললাম যে ফরগেট পাসওয়ার্ড দাও, তাইলে তো হয়। কয় না, আমি যেহেতু ভুলে গেছি তাহলে তুমি এক কাজ করো, যে বের করতে পারবে। আমি এরপর ওর ইমেলের কুকিজ বের করে পাসওয়ার্ডটা বের করতে পারছি, এবং কি পাসওয়ার্ডের সাথে লগ ইন করতে পারছি। ওর যে হোয়াটসঅ্যাপ মানে মেলের যত কিছু ইনফরমেশন আছে সবকিছু কুকিজ থেকে বের করতে পারছি। আহ, এটা কুকিজ থেকে তো করা যায়, তাই না ভাই? কুকিজ বলতে, কুকিজ তো আপনার টেক্সট ফাইলের মতো, যেখানে আপনার ডাটা, ব্রাউজারের যে স্টোরিগুলো, ডাটাগুলো ওখানে স্টোর থাকে। তো ওখানে আপনার ইউজারনেম হ্যাঁ পাসওয়ার্ড হ্যাঁ গুলো থাকতে পারে, অনেক ইনফরমেশন থাকতে পারে, যেগুলো আপনি ক্রস স্ক্রিপ্টিং বলেন, যে কোনো দিয়ে আপনি ওটাকে যদি চুরি করতে পারেন কুকিজটা, তাহলে তো কিন্তু ওই হিস্টোরিটা পেয়ে যাবেন, কিন্তু ওইটা কিন্তু দিয়ে কিন্তু আপনি মিসইউজ করতে পারবেন। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এই কাজগুলো আর কি টুকিটাকি মোটামুটি করতে পারছি। আর ইনশাল্লাহ আরো চেষ্টা করতেছি। দেখি আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ ভাই, কোশ্চেন করেন, আচ্ছা ঠিক সমস্যা আছে। নাই, আপনারা কোশ্চেন করেন। সার্ভিস হোক, ওই, কেরিয়ার হোক, যে কোনো ধরনের কোশ্চেন করতে পারেন ভাইয়া। মানে এখানে তো আর কেউ কথা বলতেছে না, দেখতেছি না, এটা তো সমস্যা। আমরা না, দুইজন সমস্যা নেই, সবাই তো ভাই সবাই আর তো কোশ্চেন করবে না। আরেক ভাই কথা বলতেছিল দেখলাম। হ্যাঁ ভাই। আব্দুর রব ভাই, শুনতে পাচ্ছেন আমাদের? রব ভাই, হ্যালো, হ্যাঁ তারিক ভাই। কেমন আছেন, ভালো তুলসুর আছেন? ভাই। কোন হ্যাঁ তো কোশ্চেন আছে আলহামদুলিল্লাহ কিনা ভাই। ভাই, কোন কোশ্চেন আছে কিনা ভাই? না না ভাই, এই কিছু আগে জয়েন করলাম, আমি দেখলাম, আমি তো ওই আমরা তো এটা তো জি, আমি একটা এই লিঙ্ক শেয়ার করছি ভাইয়া, আমি একটা লিঙ্ক শেয়ার করছি। আহ একটু সবাই সাইন আপ করতে পারেন অ্যাটেন্ডেন্সের জন্য, যে আপনারা জয়েন করছেন। লিঙ্ক, আপনার ফর্মটা ফিল আপ করতে পারেন চাইলে। ঠিক সবাই আছে। চ্যাটটা একটু ফলো করলে, একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি গুগল ফর্মে, আপনারা একটু জাস্ট ফর্মটা ফিল আপ করে নেন। আচ্ছা আচ্ছা। ভাই, ওকে ভাই। জি। আপনার ভাই আপনার এই কোর্স গুলো মানে যত কিছু মানে কাজ দেখাচ্ছেন সবকিছু আপনি কি লিনাক্সে দেখাইছেন না উইন্ডোজও আছে? কি? মানে যত মানে কাজগুলো যে আপনি শিখাবেন
শুধু পেটে আমার পেট ব্যথা, এগুলা কি দুটো সব সবই থাকবে, উইন্ডোজে? আমরা উইন্ডোজের গুলো থাকবে, লিনাক্সেও থাকবে আর কি। ও আচ্ছা 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 আচ্ছা। Okay. বিপ্লব ভাইয়া শুনতে পাচ্ছেন আমাদের? বিপ্লব ভাইয়া? এখানে মানে যারা মেম্বার আছে তারা হয়তো কেউ আসে নাই, জাহিদ তো ভাই এই শুনতে জন্য। পাচ্ছেন? জাহিদ ভাইয়া, কোনো কোশ্চেন না থাকলে আমরা শেষ করে দেবো আর কি। আমরা কন্টিনিউ করবো না, আমরা দু একটা মিনিট দেখবো, যদি কোশ্চেন না করেন আমরা শেষ করে দেবো। আসসালামু আর আলাইকুম আপনারা ভাইয়া। আপনারা ফর্মটা ফিল আপ করেন, যে আপনারা জাস্ট অ্যাটেন্ডেন্সের জন্য চ্যাট জিবি চ্যাটে পেয়ে যাবেন আপনারা। আতিক ভাই শুনতে পাচ্ছেন আমাদের? আতিক ভাই? হ্যালো, সালাম। আসসালাম। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি আসলে। ভাইয়া, এখন পর্যন্ত যা দেখছি এর প্রতি ওরকম কোশ্চেন্স এখন পর্যন্ত নাই। ইন আচ্ছা আচ্ছা। ডিটেইলস হয়তো পরে যখন আরো দেখবো তখন হয়তো আরো কোশ্চেন অ্যারাইজ করবে আর কি। ওকে ওকে। আর একটা বিষয় জানতে চাচ্ছি যে আজকে যে ছোট সেশনটা করলেন, এটার কি কোনো রেকর্ডেড হ্যাঁ, ভার্সন কি আমি পাওয়া যাবে? রেকর্ড দিয়ে দেবো, আমি রেকর্ড দেবো, ওই জন্য আমাদের এই ফর্মটা ফিল আপ করেন, সবার মেইলে আমি সেন্ড করে দেবো আর কি। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়েট থ্যাংক ফর্মটা ফিল আপ করেন, আমি যেন সবাইকে লিস্ট করতে পারে এবং সব পাঠাতে পারে আর কি। রেকর্ড হচ্ছে আর কি, এটা আমি প্রোভাইড করে দেবো। তো ভাই আমি একটু কথা বলতাম। শিওর। আসলে আমাদের ক্লাস মডিউলে আসলে কি কি বিষয় নিয়ে আসলে আমাদের এতে থাকবে মডিউলে, যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন আমরা হয়তো জানতে পারতাম। কারণ ঠিক আছে, এখানে কি আমি নেটওয়ার্ক কোর্স, থাকবে? জি, নেটওয়ার্ক কি থাকবে আমাদের এখানে যেখানে? নেটওয়ার্কিং এর একটা ক্লাস থাকবে, কারণ অনেকে নেটওয়ার্কিং আইডিয়া নাই বা নলেজ থাকে না বা জিরো থাকে। সাইবার সিকিউরিটি কাজ করতে গেলে কিছুটা থাকা উচিত, বেসিক লেভেলে মিনিমাম থাকা উচিত। তো আমরা তা- একটা একটা ক্লাস রাখছি, যাতে যেখানে আপনারা নেটওয়ার্কিং সম্পর্কে আইডিয়া পাবেন, পোর্ট পোর্টস, তারপরে আপনার প্রোটোকল, আইএসও লেয়ার, তারপরে আইপি অ্যাড্রেস, পাবলিক আইপি, প্রাইভেট আইপি, তারপর এই সব জিনিসগুলো নিয়ে আসলে আমরা ওভারভিউ দিব, যাতে আপনারা নেটওয়ার্কিং এর কোনো ইস্যু ফেস না করতে হয় আর কি। ওটা কি সাইবার একটা সিকিউরিটি, ক্লাস থাকবে? নেটওয়ার্কে একটা ক্লাস থাকবে? একটা একটা ক্লাস ক্লাস আসলে রাখা হয় না সাইবার সিকিউরিটি ক্ষেত্রে, বাট আমরা এটা চিন্তা ভাবনা করে দেখলাম যে অনেকের নেটওয়ার্কিং এর নলেজ থাকে না, এই জন্য আমরা জি, একটা ক্লাস রাখা হয়েছে আর কি। আচ্ছা। তারপরে এসপাইরাক্স সম্পর্কে আমরা এগুলো সাইবার কি? সিকিউরিটি এবং এথিক্যাল হ্যাকিং এর যে কোর্স আউটলাইনটা আছে ইসি হ্যাঁ, কাউন্সিলের, ওইটা আমরা ফলো করবো ভাইয়া। আচ্ছা, এবং এখানে আপনারা ঠিক আছে। আইটি অডিটেরও একটা ক্লাস পাবেন, একটা কি দুইটা ক্লাস পাবেন আইটি অডিটের, সেটা আমি এক্সট্রা ভাবে রাখা হয়েছে। পাশাপাশি ট্রাই হ্যাকমি, ভালনাপ থেকে এগুলো আমরা প্র্যাকটিস করব। হ্যাঁ, হ্যাঁ, এগুলো প্র্যাকটিস করলে আপনি জানেন যে আপনার ভালনাপ থেকে সার্ভার ডাউনলোড করে আমরা ল্যাবে সেট আপ করে এগুলো হ্যাক করা ট্রাই করব। প্রজেক্টও থাকবে, ট্রাই হ্যাকমিতে আমরা যে রুমগুলো থাকবে সেই রুমগুলো আমরা সলভ করা ট্রাই করব, দেখবো আর কি। সাইবার সিকিউরিটি গেম আছে, ব্যান্ডিট গেম আছে, আর অনেক ধরনের গেম আছে, এই গেমগুলো জি, আমরা খেলবো। ঠিক আছে, তো জি, ম্যালওয়্যার জি, অ্যানালাইসিস থেকে শুরু করে সবকিছু আমরা পেন টেস্টিং, এক্সপ্লয়েট জি, জি, করা সবকিছু আমরা দেখবো। এসকিউএল ইনজেকশন অ্যাটাক, ডাইরেক্টরি ট্রাভার্সাল অ্যাটাক, ব্রুট ফোর্স অ্যাটাক, ডিডোস অ্যাটাক, সব ধরনের জিনিসগুলো হ্যাঁ, হ্যাঁ। থাকবে। এসকিউএল ইনজেকশনটা আছে না আমাদের এতে? হ্যাঁ হ্যাঁ, ও থাকবে ওগুলো। আপনারা যা যেগুলো ইথিক্যাল হ্যাকিং এর যে পার্টগুলো আছে সবগুলোই জি, থাকবে আর কি এখানে। জি। একটু আমাদের জন্য একটা শিডিউলটা হলে আমাদের জন্য একটু ভালো হতো, আমরা আসলে দেখতে পারতাম যে আসলে আমাদের হ্যাঁ হ্যাঁ, আমি শিডিউলে। শেয়ার করি, ঠিক আছে, আমি শেয়ার করি, রাইট, জি, জি। শেয়ার করি। ওকে, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? আমার স্ক্রিন শেয়ার করেন। ওকে, প্রথমে যেটা হলো, আমরা সাইবার সিকিউরিটির উপরে একটা ওভারঅল একটা থিওরিক্যাল একটা নলেজ দিব, যাতে আপনারা পুরো ওভারভিউটা বুঝতে পারেন। তারপর নেটওয়ার্কিং এর ক্লাস থাকবে, যেখানে নেটওয়ার্কিং এর জিনিসগুলো বুঝতে পারেন, যাতে আপনার সাইবার সিকিউরিটি কাজ করতে গেলে কোনো প্রবলেম না হয়। এবং আমার ল্যাব সেটআপের জন্য একটা ক্লাস থাকবে। আপনার প্রত্যেকের ডিভাইসে কম্পিউটার ল্যাব সেটআপ করে দেবো, যেখানে সার্ভার, অ্যাপ্লিকেশন, ডাটাবেস, ঠিক আছে, কাল লিনাক্স থাকবে, উইন্ডোজ থাকবে, উইন্ডোজ সার্ভার থাকবে। আপনাদের একটা অপরচুনিটি আমি দেবো যে অ্যাক্টিভ ডিরেক্টরি এটাও সেটআপ করে দেখাবো, যদি আমরা ওইভাবে আপনারা যে ইন্টারেস্ট থাকেন আর কি।
অ্যাক্টিভ ডিরেক্টরি, উইন্ডোজ সার্ভারের মধ্যে যে অ্যাক্টিভ ডিরেক্টরি থাকে, ডোমেন কন্ট্রোলার, ওটা সেট আপ করা থেকে শুরু করে পলিসিগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় সেগুলো আমি দেখাবো আর কি। তারপরে দেখেন, কারণ লিনাক্স সম্পর্কে অনেক আইডিয়া নাই, লিনাক্স কখনো ইউজ করে নাই, লিনাক্স কখনো ইউজ করে নাই। বাট লিনাক্স তো আসলে এথিক্যাল হ্যাকিং এ কাজ করতে গেলে লিনাক্স জানতে হবে, তাই না? জানতে হবে। সেক্ষেত্রে কি করতে হবে আপনার, লিনাক্সের আমরা ক্লাস রাখছি, সেই ক্লাসে আমরা লিনাক্সটা কিভাবে ইউজ করতে হয়, কমান্ডগুলো কিভাবে লিখতে হয় সেটা আমরা জানবো। তারপর ইনফরমেশন গ্যাদারিং পার্টটা আমরা দেখবো, ইনফরমেশন গ্যাদারিং পার্ট দেখবো, কারণ ইনফরমেশন গ্যাদারিং ছাড়া তো আপনি কাজ করতে পারবেন না। ভালো অ্যাসাইনমেন্ট দেখবো, রিপোর্ট, প্রফেশনাল রিপোর্ট কিভাবে তৈরি করতে হয়, তারপর রিপোর্ট অ্যানালাইসিস যেগুলো আছে, আমরা বার্বসুইট, টেকনেটিক্স, নেসাস, এগুলো দিয়ে আমরা ভালো টেস্ট করে দেখাবো, এনম্যাপ, নিকটো, এই জিনিসগুলো দিয়ে, বা এনম্যাপ অটোমেটর অ্যাডভান্স লেভেলের একটা টুলস আছে, সেটা দিয়ে আমরা শিখবো। ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য আগে একটা ওভারভিউ দিব, থিওরিক্যাল ওভারভিউ, সেটা থাকবে। ডাইরেক্টরি ট্রাভার্স অ্যাটাক থাকবে, তারপর অ্যাক্টিভ স্ক্যান, প্যাসিভ স্ক্যান থাকবে, অফসুইটের ব্রুট ফোর্স অ্যাটাক থাকবে, ওয়ার্ড লিস্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা দেখবো। এসকিউএল ইনজেকশন থাকবে, এসকিউএল লগইন বাইপাস অ্যাটাক থাকবে, ঠিক আছে, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টেকনিক বা অ্যাটাকগুলো থাকবে, ডিডোস অ্যাটাকগুলো থাকবে, মেটাস্প্লয়েট ফ্রেমওয়ার্ক বা লাইভ হ্যাকিং সার্ভারগুলো আমরা হ্যাকিং দেখাবো আর কি। ক্রিপ্টোগ্রাফি নিয়ে থাকবে ক্লাস, এফটিপি অ্যাটাক, এসটিপি সাম্বা অ্যাটাক, এগুলো থেকে কিভাবে প্রোটেক্ট করতে পারবেন, এসএসএস, টেলনেট, এসএমটিপি অ্যাটাক, এগুলো থেকে কিভাবে প্রোটেক্ট করতে পারবেন সেগুলো দেখবো। ক্রসার স্ক্রিপ্টিং, ফাইল আপলোডিং, ওয়েস কমান্ড এক্সিকিউশন, এক্সিকিউশন বলেন, ফাইল ইনক্লুশন বলেন, এগুলো থেকে আপনি অ্যাটাকগুলো দেখাবো, কিভাবে প্রোটেক্ট করতে হয় সেগুলো আমরা জানবো। মোবাইল অ্যাপ্লিকেশনে সিকিউরিটি টেস্টিং জানবো আমরা, মোবাইল দিয়ে এখানে সিকিউরিটি টুলস থাকবে, সেটা দিয়ে আমরা মোবাইল অ্যাপ্লিকেশন সিকিউরিটি টেস্টিং করবো। ম্যান ইন দ্য মিডল অ্যাটাক করবো, যেটা আমরা ওয়ারশ্যাক দিয়ে আমরা প্যাকেট ক্যাপচার করে দেখাবো। ডাটা সেন্টারের একটা ওভারভিউ থাকবে, কারণ ডাটা সেন্টারটা আসলে খুব সেন্সিটিভ একটা জিনিস। এটা ওভারভিউ না সম্পর্কে না জানলে আসলে আপনি কিভাবে সিকিউরিটি দিবেন, এটা আপনাদের দিতে পারবেন না ওইভাবে, এই জন্য ওভারঅল একটা আপনাদেরকে গাইডলাইন দিব। ম্যালওয়্যার অ্যানালাইসিস থাকবে, আইটি অডিটেড পার্ট থাকবে, কমপ্লায়েন্স প্রসিডিউর গুলো থাকবে, পলিসিগুলো থাকবে, এগুলো আমি দেখাবো আপনাদেরকে। হ্যাক মি, বাংহা, হ্যাক দ্য বক্স, ব্যান্ডেড গেমগুলো থাকবে। সাইবার সিকিউরিটি যে ল গুলো আছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ল গুলো আছে, সেগুলোর ব্যাপার থাকবে। প্রজেক্ট থাকবে আর কি। আর অ্যাসাইনমেন্ট এগুলো তো প্রতিটি ক্লাসে থাকবে আর কি। বুঝতে পারছেন ভাইয়া? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ ভাইয়া বলেন। জি ভাই, এখানে কি আইপি অ্যাড্রেসটা কি আজ থাকবে এখানে? হ্যাঁ হ্যাঁ, আইপি অ্যাড্রেস না জানলে তো আপনি বুঝতে পারবেন না। জি আইপি জি অ্যাড্রেস বলতে আপনি পাবলিক আইপি, প্রাইভেট আইপি, আইপি ক্লাস, এগুলো সম্পর্কে ডিটেলস গাইডলাইন দেওয়া হবে আর কি। জি, ফিশিং, ফিশিং তো ফিশিং থাকবে, ফিশিং তো সোশ্যাল সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে ফিশিংটা থাকবে। ফিশিং সোশ্যাল ইঞ্জিনিয়ার, জি জি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ভাইয়া। ফিশিংটা আমি যতটুকু মনে হয় যে ফিশিংটা মনে হয় এসকিউএল ইনজেক্টর ওইটার পার্টেই থাকবে। কোনটা? এসকিউএল ইনজেক্টর ওইটাতেই তো ফিশিংটা থাকবে। না না, ফিশিংটা আমরা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং পার্টের মধ্যে রাখবো। আচ্ছা। আর এখন আপনি যে সামারিটা দেখালেন, হ্যাঁ, আর ওই পার্ট বাই পার্ট, ওইটা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, হ্যাঁ, ওটাতে কি দেয়া আছে না কি পরবর্তীতে দিবেন যে এইটার উপর আমাদের কি হবে? না, এরপর আমরা দেখেন আমাদের পেইড কোর্স যেটা থাকবে, ক্লাস শুরু বৈশাখ আমরা পুরো ডিটেলস এই স্টেপ বাই স্টেপ আমরা নিয়ে যাবো। কারণ আসলে সেমিনারে তো সবকিছু সম্ভব না, সব কিছু আসলে ডিসক্লোজও করা হয় না। তো আমরা যেটা হলো, আমরা ভিডিও রেকর্ডিংটা দিয়ে দিব আপনাদেরকে, তারপরে আপনাদেরকে জি। কোর্স আউটলাইন শেয়ার করে দিব। ওকে। হ্যাঁ। আমাদের কি বাগ বাউন্টি কি আছে ভাই এখানে ব্যাকগ্রাউন্ডে কি? থাকবে না, বাট ফ্রিল্যান্সিং আমরা পার্টটা দেখাবো, যদি এখানে আমি রাখি নাই। ফ্রিল্যান্সিং এর ফাইবারে আমরা কি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, গিগ ক্রিয়েট করতে হয়, কিভাবে বিট করতে হয়, কাজ পাবেন, সেগুলো সব আমরা প্রসেস দেখাই দেবো আর কি, ফ্রিল্যান্সিং এর পার্টটা। বাগ বাউন্টির জন্য কি আলাদা কোনো সেশন হবে না? ব্যাকগ্রাউন্ডে আলাদাভাবে ওয়েব অ্যাপ্লিকেশনের উপর বেশি ফোকাস দিতে হয়, ঠিক আছে, ওইটা আলাদাভাবে আচ্ছা কোর্স ডিজাইন করতে হয় আর কি। Okay. তো আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন, এটা দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারবেন, ফ্রিল্যান্সিং এর ফাইবার থেকে অ্যাকাউন্ট থেকে থেকে শুরু করে সব কিছু আমরা ইন ডিটেলস দেখাবো আর কি। এটা শুধু আচ্ছা এই সাইবার সিকিউরিটি রিলেটেড ট্রেনিং হবে? ওকে, আর কার কোনো কোশ্চেন আছে কিনা ভাইয়া? নাহলে আমরা শেষ করে দিচ্ছি ভাইয়া, যদি কারো কোশ্চেন না থাকে। ইনশাল্লাহ। ঠিক আছে তাহলে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক কষ্ট করে জয়েন করছেন আজকে এত শর্ট টাইমে। আর আপনাদের সাথে আসলে সেশনটা নিয়ে কথা বলে খুব ভালোই লাগলো। ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে। সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ। জি ভাই, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনি আহ, আমাদেরকে এর মধ্যে অনেক কিছু
শিখেছেন, দেখাইছেন। আমি চেষ্টা ইনশাল্লাহ। করেছি, ইনশাল্লাহ কতটুকু পেরেছি জানি না, চেষ্টা করেছি আর আপনাদেরকে আমরা অল্প যারা সময়ের মধ্যে কন্টিনিউ একটা। করবো ইনশাল্লাহ, আমরা তো আরো ইন ডিটেলস আপনার কাছ থেকে আরো সাপোর্ট পাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওকে, আমি যেহেতু ব্যাংকে আছি ওকে আপনাদেরকে ভাই, ওইভাবে গাইডলাইন দিতে পারবো। ঠিক আছে ভাই, ওকে ওকে, ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।